আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা বুঝতে পারতেছো আমাদের ক্লাসগুলো কীরকম হচ্ছে, রাইট? আচ্ছা, তো আজকে আমি তোমাদের জন্য যে চ্যাপ্টারটা নিয়ে আসলাম সেটা হলো মোলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা তোমাদের রসায়ন বইয়ের 6ষ্ঠ অধ্যায় এবং এই চ্যাপ্টারটা যদি আমার সাথে তোমরা কমপ্লিট করো, আমি তোমাদেরকে 100% সিউরিটি দিচ্ছি যে পরীক্ষায় যা আসবে আজকের ক্লাসে তাই কভার করা হবে, ঠিক আছে? এবং এই ক্লাস করার মাধ্যমে তুমি একদম হয়ে যাওয়া প্রো টাইপের এই অধ্যায়ে, ঠিক আছে? একটু মনোযোগ দরকার, আর একটু দরকার কি তোমার ইচ্ছা শক্তি। দেখো, একটানা যদি বসে ক্লাসটা শেষ করতে পারো, খুবই অল্প সময় নিব, অল্প সময়ের মধ্যে এই ক্লাসের একদম 100% বেসিক বোঝাই দেওয়ার চেষ্টা করবো ভাইয়ারা, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যাক। প্রথমত মূলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারটা থেকে বিগত বছরে অনেকগুলো কোয়েশ্চন আসছে এবং প্রত্যেক বছর এই অধ্যায় থেকে কোয়েশ্চন আসে এবং কোয়েশ্চনগুলো খুবই হার্ড নয়, একদমই সহজ। কিছু কনসেপ্ট থেকে বারবার কোয়েশ্চন আসে, ঠিক আছে ভাইরা? তাহলে চলো শুরু করা যাক। প্রথমত আমরা যেহেতু চ্যাপ্টারটা পড়বো, তাহলে অবশ্যই জানা দরকার যে মূল জিনিসটা অ্যাকচুয়ালি কি। আচ্ছা, মূল জিনিসটা আর কিছুই না ভাইরা, মূল মানে হলো একটা সংখ্যা। কি বলছি? মূল মানে হলো একটি সংখ্যা। কোন সংখ্যা? 1 2 3 না, এটা এমন একটা সংখ্যা, খুব স্পেশাল সংখ্যা, ঠিক আছে? সংখ্যাটা হলো 6.023 ইন্টু 10⁻23। কঠিন লাগতেছে না? একদমই সহজ। 6.023 ইন্টু 10⁻23। তার মানে এই সংখ্যাটাকে আমরা কি বলতেছি? মূল বলতেছি। অ্যাকচুয়ালি এখনো মূল হয় নাই। মূল কখন? আচ্ছা, আমি তোমাকে বলি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু, তাহলে বলতে পারবা কতটা অণু? এই 1 মোল মানে হলো এই সংখ্যাটা, তাই না? তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু মানে হলো 6.023 ইন্টু 10⁻23 কি কার্বন ডাইঅক্সাইড অণু। বুঝতে পারছি ভাইরা? যদি বলি তোমার মাথায় 1 মোল চুল আছে, তাহলে কে বুঝবা? তার মানে তোমার মাথার মধ্যে আলটিমেটলি এই সংখ্যক পরিমাণ কি আছে? চুল আছে, ঠিক আছে? আচ্ছা, আর আমি যে বলি আমার কাছে এই সংখ্যক পরিমাণ টাকা আছে, তাহলে তুমি কি বলবা? আমি কি আমার কাছে 1 মোল টাকা আছে মানে কি এই সংখ্যক টাকা আছে। দোয়া করবার জন্য ভাইয়ের কাছে এতগুলো টাকা হয়, ঠিক আছে? ইনশাআল্লাহ। এখন দেখো, আচ্ছা একবার বুঝাই দিই, এটা আর ভুলবো না, ঠিক আছে? ধরো তোমার কাছে এতগুলা স্বর্ণের টুকরা আছে, তাহলে তোমার কাছে কয় মোল স্বর্ণের টুকরা আছে? 1 মোল স্বর্ণের টুকরা আছে, ঠিক আছে? তুমি অনেক বড় লোক, ঠিক আছে? তাহলে মূল জিনিসটা বোঝা গেছে। মূল জিনিসটা কিছুই না ভাইয়েরা, একটা সংখ্যা, যে সংখ্যার মান হলো 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, এই সংখ্যাটাকে একটা বিশেষ নামে ডাকা হয়। কি নামে এটাকে ডাকা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। কি নামে? অ্যাভোগাড্রো। খুবই কঠিন নাম, তাই না? অ্যাভোগাড্রো একজন সায়েন্টিস্ট ছিল, উনি নাম্বারটা আবিষ্কার করছে, দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? অ্যাভোগাড্রো সংখ্যাকে আমরা কি করতে পারি? এটাকে একটা সংখ্যা না, তো সংখ্যার ইংরেজি কি? নাম্বার। তো আমরা এটাকে লিখতে পারি নাম্বার অফ কি অ্যাভোগাড্রো, বা NA। কি লিখবো? NA মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে ভাইরা? তাহলে আমি যদি বলি যে 1 মোল ইলেকট্রন, তার মানে কি বুঝবা? তার মানে বুঝবা 6.023 ইন্টু 10⁻23 কি ইলেকট্রন। 6.023 10⁻23 কি ইলেকট্রন, ঠিক আছে? যদি বলি 1 মোল প্রোটন, তাহলে এতগুলা প্রোটন, ঠিক আছে ভাইরা? আচ্ছা, তাহলে মূল জিনিসটা বুঝতে পারছি আমরা? হ্যাঁ, ওকে, চলো তাহলে সামনের দিকে যাই। আচ্ছা, এখন মূলের একটা চেন সূত্র, এই সূত্রটা যদি আমরা মুখস্থ করে নিতে পারো আমার সাথে সাথে, তাহলে আমি বলতে পারবো এই চ্যাপ্টারে অনেকগুলো তো ম্যাথ তুমি কি করতে পারো, একদম সবার আগে শেষ করে ফেলতে পারবা। এই চ্যাপ্টারে অনেকগুলো MCQ আসে এখান থেকে, আমরা এগুলো একদম চোখের পলকে শেষ করে ফেলবো, ঠিক আছে ভাইরা? চলো তাহলে দেখি যে মূলের একটা চেইন সূত্র। আচ্ছা, মূলের চেইন সূত্রটাকে আমরা যদি লিখে চাই, আমরা মনে রাখবো মূলকে আমরা প্রকাশ করবো N দিয়ে। কি দিয়ে? N দিয়ে। মনে রাখবা এই ছোট হাতের N মানে হইলো মূল। ছোট হাতের N মানে কি? মূল, ঠিক আছে? আমি কালো কলম দিয়ে লিখি, ছোট হাতের N মানে হলো কি? মূল সংখ্যা, ঠিক আছে? মনে রাখবা সূত্রটা হলো N = W/M। আমি সবগুলো পরিচয় লিখে দিচ্ছি নিচে, ঠিক আছে? তো প্যারা খাওয়ার কারণ নাই। N = W/M, ঠিক আছে? N = কি? N = VSTP ডিভাইডেড বাই 22.4, ঠিক আছে? তারপর VSATP ডিভাইডেড বাই কত? 24.789। তারপর N = কি? S ইন্টু V, এবং ভিটা কিসে হবে? লিটারে হবে। এবং N = আমরা জানি N/,
Na। দেখো তো সবগুলোই কার ফর্মুলা? এন এর ফর্মুলা। তার মানে ও সমান যদি ও হয়, ও সমান ও, ও সমান ও, ও সমান ও, তাহলে সবগুলোই কি অ্যাকচুয়ালি সেম জিনিস মিন করে, ঠিক আছে? তাহলে এন সমান লিখতে পারবো এস ইন্টু ভি, আবার ডাব্লিউ বাই এম সমান এস ইন্টু ভি লিখতে পারবো। তাহলে এই সূত্রটা কি আমাদের চেইন সূত্র, মানে কি একটা সূত্র দিয়ে আমরা সবগুলো জিনিস কি করতে পারবো? ডিটারমাইন করতে পারবো, ঠিক আছে ভাইরা? আচ্ছা, তাহলে এন ইকুয়াল টু যে লিখলাম, এটা সবগুলো পরিচয় জানার দরকার আছে আমাদের। পরিচয় জানবো, এরপর এই তোমাদের বইয়ে দেখবা অনেকগুলো ম্যাথ আছে, এগুলো আমরা বইয়ের মধ্যে করা অনেক বড় করে, কিন্তু আমরা এক পলকে করে ফেলবো, ঠিক আছে ভাইরা? চলো তাহলে দেখি। তাহলে আমরা জানি এখানে এন মানে কি বোঝাচ্ছে? এন মানে বোঝাচ্ছে মূল, কি বোঝাচ্ছে? মূল সংখ্যা, ঠিক আছে? ডব্লিউ মানে কি? গ্রাম এককে ভর। কি এককে ভর? গ্রাম এককে ভর, গ্রাম এককে ভর। এম মানে কি? এম মানে হইল আণবিক ভর। কি ভর ভাইয়ারা? এম মানে হইল আণবিক ভর। আচ্ছা, ভিএসটিপি মানে কি? এসটিপি মানে হইল স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। প্রেসার কি বলছি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। দেখো আমি লিখে দিচ্ছি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড কি? প্রেসার। এই যেটাকে আমরা বলি প্রমাণ তাপমাত্রা ও চাপ, বা প্রমাণ তাপমাত্রা ও চাপও বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা মানে কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ। প্রমাণ, জাস্ট প্রমাণ পাইলে এটা বসাই দিবা, ঠিক আছে? ভিএসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এটা তোমাদের লাগবে না এখন, এটা আমি মুছে দিই। এটা তোমাদের এখন লাগবে না, ঠিক আছে? তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবো তখন তোমরা এটা পাবা, ঠিক আছে ভাইরা? আচ্ছা, তারপর এখানে কি আছে? এস আছে, তাই না? এস মানে কি? এস মানে হলো ঘনমাত্রা বা মোলারিটি। কি বলছি? এস মানে হলো ঘনমাত্রা অথবা মোলারিটি। লেখো মোলারিটি, এই যে মোলারিটি, মোলারিটি অথবা কি? ঘনমাত্রা। মনে থাকবে ভাইরা? মোলারিটি অথবা কি? ঘনমাত্রা। ভি মানে কি? ভি মানে হলো আয়তন। মনে থাকবে? ভি মানে কি? আয়তন। ভলিউম, ভলিউমের বাংলা হলো আয়তন। এই যে আয়তন, ঠিক আছে? আয়তন, এটা কোন এককে হবে? এটা হবে লিটার এককে, ঠিক আছে? এন মানে কি? এন মানে সংখ্যা। এন বলতে পারে অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, যে কোনো কিছু সংখ্যা বলতে পারে। তো এন মানে কি? নাম্বার অথবা কি? সংখ্যা। জাস্ট সংখ্যাটা মনে রাখো। আচ্ছা, এরপরে কি আছে? এন এ। এন এ মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো। এই যে আগের পৃষ্ঠায় পড়ছিলাম, নাম্বার অফ অ্যাভোগাড্রো কি? একটা বিশাল বড় সংখ্যা। সেটা কত? 6.023 ইন্টু 10⁻23। তাহলে দেখো আমরা একটা সূত্র পড়লাম, এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম, যেখানে ডব্লিউ মানে হলো গ্রাম এককে ভর, তারপর এম মানে কি? আণবিক ভর, তারপর বিএসটিপি ডিভাইড বাই 22.4। বিএসটিপি মানে কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ, ঠিক আছে? আর 22.4 তো একটা ধ্রুবক, এটা জাস্ট আমার সূত্রে বসাতে হবে। তারপর এস মানে হলো ঘনমাত্রা বা মোলারিটি, ভি মানে হলো ভলিউম, কোন এককে? লিটার এককে। কোন এককে? লিটার এককে। তারপর এন মানে কি? যে কোনো একটা সংখ্যা হইতে পারে, আর এন এ মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে ভাইয়েরা? তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। সূত্রটা মনে মুখস্থ রাখা যাবে একটা লাইনই তো, তাই না? একটু ভিডিওটা পজ করে ফটাফট মুখস্থ করে ফেলো। যদি মুখস্থ না হয় 3বার খাতার মধ্যে লেখো এটা, তারপর কোনগুলো পরিচয় মানে কি বোঝাইতেছে এটা লিখে ফেলো। এই চ্যাপ্টার থেকে আমরা দেখবো কত সহজ সহজ ম্যাথ আসে, একদম সূত্র দিয়ে চাষ করে ফেলবো, ঠিক আছে? চলো তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন বলছে কিছু প্রশ্ন মূলের সূত্র নিয়ে। যেন মূলের সূত্র পড়ছিলাম না একটু আগে, এন ইকুয়াল টু কি ছিল জানি? এন ইকুয়াল, আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করি। আমরা পড়ছিলাম যে এন ইকুয়াল টু কি? ডব্লিউ বাই এম। এন ইকুয়াল টু ভিএসটিপি ডিভাইড বাই কত? 22.4। তারপর এন ইকুয়াল টু কি? এস ইন্টু ভি, যেটা ছিল লিটারে। এন ইকুয়াল টু কি ছিল? এন বাই এন এ, ঠিক আছে ভাইরা? এই যে 5টা সূত্রে আমরা দেখছিলাম, তাই না? 5টা জিনিস দেখছিলাম। এখন চলো আমরা এইগুলো নিয়ে হেল্প করে আমরা একটু কাজ করবো। বলছে একটি হাইড্রোজেন মানে এই একটি পানির অণুর ভর কত? কি বলছে? একটি পানির অণুর ভর কত? আচ্ছা, এখানে বলছে একটি মানে কি? সংখ্যা না? একটি মানে কি? সংখ্যা। তার মানে কি? সংখ্যা আসছে, তার মানে এটা হবে সংখ্যা হবে, তাই না? বুঝতে পারছি সংখ্যাটা হবে। আচ্ছা, তারপর বলছে এর অণুর ভর কত? আচ্ছা, ভর মানে কি বলছিলাম? গ্রাম এককে ভর জানি কোনটা ছিল? ডব্লিউ, তাই না? এই যে ডব্লিউ। তার মানে আমাকে রিলেশন বের করতে বলছে কোনটার মধ্যে? এই দুটার মধ্যে, তাই না? বলছে প্রশ্নটা কি বলছে? অণুর ভর কত? আমরা ডাব্লিউ বের করতে হবে, তাই না? আচ্ছা, তার মানে আমরা কি লিখবো? ডাব্লিউ বাই এম সমান কত? এন বাই, আচ্ছা এখানে এটা হবে এন বাই এন এ, তাই না? এন বাই এন এ, রাইট? আচ্ছা, এখানে আমরা কি বের করবো? ডব্লিউ বের করবো। তাহলে ডব্লিউ কি হবে? এমটা কি ওই পাশে গুণ হয়ে যাবে? এন বাই কত? এন এ ইন্টু কত? এম, রাইট? আচ্ছা, এন মানে কি? সংখ্যা। এখানে সংখ্যাটা কত দেওয়া আছে? একটি, তাই না? এই যে এক। এন এ মানে কত? নাম্বার অফ অ্যাভোগাড্রো। মুখস্থ হয়েছে কিনা ভাইরা? 6.023 ইন্টু 10⁻23। মাথার মধ্যে একদম ঢুকাই ফেলো। 6.023 ইন্টু 10⁻23 গুণ কত? আণবিক ভর। এম মানে কি? আণবিক ভর। কার আণবিক ভর?
পানির আণবিক ভর। পানির আণবিক ভরকে আমরা বের করতে পারি নাকি পারি না? আমরা জানি হাইড্রোজেনের ভর কত, 1, কয়টা আছে, 2টা, যোগ অক্সিজেনের ভর কত, 16, তাই না? তাহলে 2 আর 16 কত, 18। তার মানে এখানে ভর কত, 18, আণবিক ভর 18। তাহলে ক্যালকুলেট করো এটাকে, ক্যালকুলেট করে আমরা দেখি ক্যালকুলেট করে কত আসে। আচ্ছা ক্যালকুলেট করি, তাহলে কী হবে, 1 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 ইন্টু কত, ইন্টু 18। ক্যালকুলেটার বসাই দাও, আনসার আসবে 2.99 বা 2.99 যেটাই হোক না কেন, 2.99 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে এত কি হবে, গ্রাম হবে না? হ্যাঁ এই যে এত গ্রাম। ঠিক আছে, দেখো বইয়ের মধ্যে করা লাগছে, এরকম লাইনটাই লেখা লাগছে, কিছুই লেখা লাগে নাই, একটা সূত্র পড়ছি, এই সূত্র দিয়ে আমরা ম্যাথটা করে ফেলছি। সহজ নাকি কঠিন তোমরা নিজেরাই বলো। একদমই সহজ। কেমনে করছি, আমাকে বলছে একটি হাইড্রোজেন অণুর ভর কত, তাই না? একটি মানে কি সংখ্যা বলে নাই, তাহলে নাম্বার বলছে, তো নাম্বার বললে আমরা কি জানি n/n হবে। আর বলছে এখানে ভর বের করার জন্য, তাহলে ভর বের করলে কি করবো, কোন সূত্র ইউজ করবো, W/m। তাহলে আমরা জানি দুটা যেহেতু সমান, তাহলে এটা সমান এটা লিখতে পারি, পারি নাকি পারি না, পারি। তারপর আমরা এখানে বের করতে হবে ভর, তাই না? তাহলে ভর মানে কি W, তো W বের করতে হলে এমটাকে ওই পাশে বাড়িয়ে দিতে হবে, এম এদিকে আছে ভাগ অবস্থায়, ওই পাশে গুণ হয়ে গেছে। তারপর আমাদের সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা কি হয়ে গেছে, চলে আসছে। কঠিন ছিল খুব বেশি না, একদমই সহজ, রাইট? চলো তাহলে পরেরটাই যাই। পরটা কি বলছে, 1 গ্রাম H2SO4 এর মধ্যে কতগুলো H2SO4 আছে, কতগুলো মানে কি সংখ্যা চাই নাই ভাইয়েরা, কতগুলো মানে কি সংখ্যা। তার মানে আমরা জানি সংখ্যা বের করতে হলে নাম্বার n/n এর আসে, তাই না? n/n এ মানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাই না? আচ্ছা ভর দেওয়া থাকলে জানি কি হয়, গ্রামে ভর দেওয়া থাকলে জানি কি হয়, W/m, তাই না? তাহলে আবার আসছে কি W/m আসছে, রাইট? আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা n বের করতে হবে, কতগুলো বের করতে বলছে মানে কি n বের করতে বলছে, তাই না? তাহলে n এটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে W/m ইন্টু কত, na। আচ্ছা এখন একটু সবাই বলো তো দেখি, W মানে কি ভর, এখানে ভর কত গ্রাম দেওয়া আছে, 1 গ্রাম দেওয়া আছে, কয় গ্রাম, 1 গ্রাম, ডিভাইডেড বাই আণবিক ভর। আচ্ছা বলো দেখি সালফিউরিক অ্যাসিড বা H2SO4 এর আণবিক ভর কত, এটা আমি মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিতে পারো অথবা এটা করতেও পারো। ঠিক আছে, দেখো আমরা কইরা দেখাই। হাইড্রোজেনের কত, 1, কয়টা আছে, 2টা। সালফারের কত, 16 নম্বর মৌল, তাহলে ভর হবে 16, যেহেতু জোড় সংখ্যা ডাবল। আমরা এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আনবো, কীভাবে ভর সংখ্যাগুলো মনে রাখতে পারো, কীভাবে যে কোনো মৌলের ভর সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, আমরা এগুলো টেকনিকগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। এখন হলো 32, অক্সিজেনের কত, 16, কয়টা আছে, 4টা। তাহলে এটা যোগ করে দেখো, যোগ করে আসবে 98 আসবে, কত আসবে, 98। ঠিক আছে, তাহলে আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98 ইন্টু নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে কি, এই যে আবার আসছে নাম্বার অফ অ্যাভোগাড্রো কত, 6.023 ইন্টু 10⁻23। তাহলে ভাইরা আমরা যোগ বিয়োগ করে ফেলি, তাহলে উপরে হবে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98, কত আছে, 6.15 ইন্টু 10⁻21। দেখো তো আমাদের একদম কাছাকাছি চলে আসছে কিনা, একদমই কাছাকাছি চলে আসছে, এতটি। ঠিক আছে, দেখো তো ভাইরা আমাকে এত লাইন টাইন লেখা লাগছে না, আমি জাস্ট একটা সূত্র শিখেছি, ওই সূত্রতে ম্যাথগুলো একদম করা যেতেছে, তাই না? আচ্ছা তাহলে ওটা পরেরটাই যাই, চলো পরেরটা কি আছে, 5 গ্রাম H2SO4 এর মধ্যে কত মোল। আচ্ছা মোল জানি কি ছিল, n ছিল না, তাহলে আমরা কি শিখছিলাম, n ইকুয়াল টু কি শিখছিলাম, মানে গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রাম মানে কি W, তাহলে n ইকুয়াল টু W/m, W কত, m। তাহলে আমাদের তো মূল বের করতে বলছে, তাহলে আর কিছু করার না এখানে। W মানে কত বলো তো দেখি, W মানে হলো কত গ্রাম, তাহলে 5 গ্রাম। মানে কার ভর বের করতে বলছে, কার আণবিক ভর, পানির আণবিক ভর। একটু আগে করে আসছি, পানির আণবিক ভর হলো 18, আমরা মুখস্থ করে নিব ওটা। ঠিক আছে, তাহলে 5 ডিভাইডেড বাই 18, 5 ডিভাইডেড বাই 18 কত আসে, আমার আসছে 0.277, তার মানে 278 লেখা যায়, তাই না? তাহলে এত মূল, এত মূল, দেখো তো ঠিক আছে কিনা, এই যে 0.277। দেখছো কতটা সহজ, একটা সূত্র শিখেছি, তাই না? একটা সূত্র দিয়ে সব ম্যাথ করে ফেলে যেতেছে, তাই না? চলো সামনের দিকে যাই। আচ্ছা তারপর আবার বলছে আদর্শ তাপমাত্রা ও চাপ। আদর্শ তাপমাত্রা ও চাপ জানি কি ছিল ভাইয়েরা, হ্যাঁ মনে পড়ছে, STP, তাই না? VSTP কত লিটার, 1 লিটার। তাহলে আমরা কি জানি যে VSTP ডিভাইডেড বাই কত ছিল জানি, 22.4, তাই না? 22.4 ইকুয়াল টু কত বলছে, কতটা অণু থাকে, কতটা মানে কি সংখ্যা বের করতে বলছে, n বের করতে বলছে। তাহলে n বের করতে বলে আমরা কি বসাই, n/n এ বসাই। ওকে, তাহলে আমাকে কি বের করতে হবে, n বের করতে হবে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে, গুণ হয়ে যাবে। তাহলে লিখতে পারি n ইকুয়াল টু কি VSTP ডিভাইডেড বাই কত, 22.4 ইন্টু কত, Na। ঠিক আছে ভাইরা, এখন তাহলে বলো VSTP সমান কত, VSTP সমান দেখো আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার, এটাই কিন্তু আদর্শ তাপমাত্রা ও চাপে আয়তন 1 লিটার, তাহলে কত, 1
ডিভাইডেড বাই কত সূত্রের 22.4 ইন্টু n এর মানকে আমরা জানি নাকি জানি না ভাই মুখস্থ হয়ে গেছে আমার নিজেরই, তো তোমরা পারবা না কত 6.023 ইন্টু 10⁻23। ওকে, তাহলে এই জিনিসটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 6.023 ইন্টু 10⁻23, তারপর কত ডিভাইডেড বাই কত 22.4, কত আসে 2.689 ইন্টু 10⁻22। এই দেখো 2.69 ইন্টু 10⁻কত 22 অনু। ঠিক আছে, দেখো তো ভাইরা আমরা কি একটা সূত্র দিয়ে সবগুলো ম্যাথ করে ফেলতে পারছি কি না? একদমই সহজ, রাইট? একটা মাত্র সূত্র, কয়টা সূত্র? একটা মাত্র সূত্র, সব ম্যাথ একদম ভেনিশ হয়ে যাবে। ঠিক আছে ভাইরা, তাহলে চলো সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে কি আছে? প্রমাণ অবস্থায়, আবার বলছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 10 গ্রাম হাইড্রোজেন, তাহলে এতগুলো যেহেতু করাইছি তো এটা কইরো তোমরা। 10 গ্রাম মানে কি ডব্লিউ দেওয়া আছে, তাহলে W/m। তাহলে হাইড্রোজেন গ্যাস মানে কি? হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? হাইড্রোজেন গ্যাস মানে কি হাইড্রোজেন H2। তাহলে একটা হাইড্রোজেনের ভর যদি হয় 1, তাহলে দুইটা হাইড্রোজেনের ভর কত হবে? 2। তাহলে এখানে বলছে আয়তন কত, তাহলে আমরা কি জানি প্রমাণ অবস্থায় আয়তন মানে কি VSTP ডিভাইডেড বাই কি 22.4, তাই না? ইকুয়াল টু কত W/m, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখবো? আমরা কি বের করবো? এটা বের করবো, তাই না? তাহলে VSTP সমান কি, এর সাথে 22.4 গুণ হবে, তাহলে W কত দেওয়া আছে 10 গ্রাম, তাই না? তো 10 গ্রাম, আর m এর ভর মান কত 2 ইন্টু কত 22.4। তাহলে এটা ক্যালকুলেট করো ভাইরা, 10/2 কত 5, তাহলে 5 ইন্টু 22.4, তাহলে কত আসে 112। কত আসে 112, এই যে 112 লিটার। দেখছো ভাইরা কটা সূত্র শিখাইছি মাত্র, বলো? একটা মাত্র সূত্র শিখাইছি, যেটা দিয়া সবগুলা ম্যাথ করে ফেলতে পারছি বইয়ের। আর কোনো ডাউট আছে? আর কোনো প্রবলেম আছে? মনে হয় না আর কোনো প্রবলেম আছে। একটা মাত্র সূত্র ভালো করে মুখস্থ করে ফেলো, যত ম্যাথ দেখ না কেন, যেখান থেকে দেখ না কেন, এখন আমরা সবই সলভ করতে পারবো। ঠিক আছে, কারণ আমাদের বেসিক এখন একদম স্ট্রং। ওকে, তাহলে চলো আমরা পরেরটাই যাই। পরেরটা কি বলছে? মোলার দ্রবণ। কি দ্রবণ? মোলার দ্রবণ। তো মোলার দ্রবণ, আচ্ছা দ্রবণ মানে কি? দ্রবণ মানে হইলো, ধরো তোমার কাছে একটা গ্লাস আছে, এই গ্লাসের মধ্যে কি আছে? এই গ্লাসের মধ্যে শরবত আছে। কি আছে? শরবত। শরবত আমরা চিনি। শরবত কী দিয়ে বানাই? শরবত আমরা বানাই পানি প্লাস ধরো ট্যাং। কি মিশাইলা? ট্যাং মিশাইলা। তাহলে কী বের হইলো? আমাদের শরবত তৈরি হইলো, তাই না? তুমি কী করলো? পানি আর ট্যাং মিশাইলা, কি উৎপন্ন হইলো? শরবত। এই জিনিসটাই একই রকম মনে রাখবা, দ্রবণ মানে হইলো শরবত। দ্রবণ মানে কি? শরবত। তারপর পানি মানে কি? দ্রাবক। পানি মানে কি? দ্রাবক। আর ট্যাং মানে কি? দ্রব। ট্যাং মানে কি? দ্রব। আচ্ছা মনে রাখবা, যখন কোনো তরল পদার্থ পাইবা, মানে পানি পাবা স্পেশালি, সেটাকে আমরা বলবো দ্রাবক। পানিকে বলে সার্বজনীন দ্রাবক। তার মানে পানিকে সব কিছুর সাথে কি হিসাবে ব্যবহার করা যায়? দ্রাবক হিসাবে ব্যবহার করা যায়। ঠিক আছে। আর ট্যাং মানে কি? ট্যাং মানে হলো দ্রব। ঠিক আছে, ট্যাং মানে কি? দ্রব। আর শরবত মানে কি? দ্রবণ। তাহলে আমরা কি বলতে পারি? দ্রব প্লাস দ্রাবক। কি লিখতে পারি? দ্রব প্লাস দ্রাবক সমান কি? দ্রবণ। তাহলে এটা বুঝতে পারছি ভাইরা, দ্রব প্লাস দ্রাবক সমান কি? দ্রবণ। ঠিক আছে। আচ্ছা এখন বলছে মোলার দ্রবণ। আচ্ছা মোলার দ্রবণ জিনিসটা কি? মনে রাখতে হবে, যেই দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে আমরা বলবো মোলার দ্রবণ। কি বলবো? যেই দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা 1 মোল বা 1 মোলার। কি? যে দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে আমরা কি বলবো? মোলার দ্রবণ। ঠিক আছে। এখন মোলার দ্রবণ নিয়ে পরীক্ষায় কিছু কোয়েশ্চন আসে, সেগুলো আমরা দেখব। মনে রাখতে হবে মোলার দ্রবণের ঘনমাত্রা কত? 1 মোলার। মোলার দ্রবণ মানে কত? কয় মোলার? 1 মোলার। ঠিক আছে। এম মানে হইলো মোলার, বড় হাতের এম মানে হইলো মোলার। ঠিক আছে। 1 মোলার, মোলার দ্রবণকে আমরা কি বলবো? 1 মোলার। ঠিক আছে। তারপর আমরা যদি বলি যে সেমি মোলার। কি মোলার? সেমি মোলার। আচ্ছা সেমি মানে কি? অর্ধেক না? তো সেমি মোলার মানে হলো 0.5 মোলার। কি মোলার? 0.5 মোলার। ঠিক আছে ভাইরা, মোলার মানে কি? 1 মোলার। সেমি মোলার মানে কি? 0.5 মোলার। ঠিক আছে। আচ্ছা তারপর আমাদের যেটা সেটা হলো ডেসিমোলার। কি মোলার? ডেসিমোলার। ডেসিমোলার। ডেসিমোলার মানে হইলো 0.1 মোলার। ঠিক আছে। তারপর আছে মিলিমোলার। কি আছে? মিলিমোলার। মিলিমোলার হইলো 0.001 মোলার। ঠিক আছে ভাইরা, এই 4টা ইনফরমেশন মনে রাখবা, পরীক্ষা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা ইজিলি আনসার করতে পারবো। তাহলে মোলার মানে কি? 1 মোলার। সেমি মোলার দ্রবণ মানে কত মোলারের দ্রবণ? 0.5 মোলারের দ্রবণ। তারপর ডেসিমোলারের দ্রবণ মানে কত? 0.1 মোলার দ্রবণ। আর মিলিমোলারের দ্রবণ কত? 0.001 মোলারের দ্রবণ। ঠিক আছে ভাইরা, তাহলে বুঝতে পারছি। চলো তাহলে আমরা মোলার দ্রবণ বুঝতে পারছি। যেই দ্রবণের ঘনমাত্রা 1 মোলার তাকে আমরা বলবো মোলার দ্রবণ। ওকে, তো দ্রবণ মানে বুঝতে পারছি, দ্রব প্লাস দ্রাবক সমান কত? দ্রবণ।
তারপর মোলার দ্রবণ প্রস্তুত করার সূত্র। আচ্ছা ধরো তোমাকে বললাম যে তোমাকে কী করতে হবে, একটা মোলার দ্রবণ বানাতে হবে। কী দ্রবণ বানাতে হবে? মোলার দ্রবণ বানাতে হবে। একটা মোলার দ্রবণ বানাবা, তোমাকে আমি কিছু জিনিস দিয়ে দিব, তুমি এখানে কোনটার ঘনমাত্রা কি এটা কীভাবে মাপবা, ঠিক আছে? তো মোলার দ্রবণ বানাইতে হলে কী করতে হবে? তোকে যা বললাম 10 মোলার দ্রবণ তৈরি করো, তো তোমাকে ওই পরিমাণ উপাদান দিতে হবে যেন 10 মোলার হয়, ঠিক আছে? আচ্ছা এই জন্য সূত্র আছে, সূত্রটা কি? S ইকুয়াল টু, আচ্ছা সূত্রটা হলো, আর ডাব্লিউ দিয়ে বোঝাই, সূত্রটা হলো ডব্লিউ ইকুয়াল টু SM/V ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? যেখানে আমার আয়তনটা হলো মিলিলিটারে, কিসে? মিলিলিটারে। আচ্ছা ডব্লিউ মানে এখানে কি? ডব্লিউ মানে হলো ভর, কোন এককে? গ্রাম এককে ভর, ঠিক আছে? এস মানে কি? এস মানে হলো ঘনমাত্রা বা মোলারিটি। এস মানে কি? ঘনমাত্রা বা মোলারিটি। তারপর কি আছে? এম, এম মানে কি? আণবিক ভর, এম মানে কি? আণবিক ভর। তারপর কি আছে? ভি মানে কি? ভি মানে আয়তন, ভি মানে কি? আয়তন, কিসে? মিলিলিটার আয়তন, কিসে? মিলিলিটার আয়তন, ঠিক আছে ভাইরা? বুঝতে পারছি সূত্রটা? ডব্লিউ ইকুয়াল টু SM/V ডিভাইডেড বাই কত? 1000, ওকে? তাহলে যদি কখনো বলে যে মোলার দ্রবণ তৈরি করো, তাহলে কি করতে হবে? আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, ঠিক আছে? চল দেখি আমাদের কোনো ম্যাথ আছে কিনা সামনে। হ্যাঁ আমাদের একটা ম্যাথ আছে, ঠিক আছে? বলছে দেখো 250 ml দ্রবণে 20 গ্রাম Na2CO3 থাকলে Na2CO3 এর মোলারিটি কত? মোলারিটি মানে কি জানি? এস, তাহলে এস বের করতে হবে, তাই না? এর কী কী দেওয়া আছে আমার? 250 ml, তার মানে আমার আয়তন দেওয়া আছে কত? 250 ml। যা যা দেওয়া আছে আগে সব লিখে ফেলবো, ঠিক আছে? 250 ml কি আমার আয়তন দেওয়া আছে, তারপর আমার ভর দেওয়া আছে। ভর কত দেওয়া আছে বলো তো দেখি? আচ্ছা এটা এমন হলো কেন? ভর কত দেওয়া আছে বলো তো দেখি? ভর দেওয়া আছে 20 গ্রাম। তারপর আণবিক ভরটা আমরা বের করতে পারবো? সোডিয়াম কার্বনেটের Na2CO3 এর কী বের করতে হবে? আণবিক ভর। আমরা জানি সোডিয়ামের কত? 23 গুণ 2 প্লাস কার্বনের কত? 12 প্লাস অক্সিজেনের কত? অক্সিজেন হলো 16 গুণ কত? 3। তাহলে একটু ক্যালকুলেট করি। 23 গুণ 2 প্লাস 12 প্লাস 16 গুণ 3 কত আসছে? 106। তার মানে 106 হলো তার কি? আণবিক ভর। তাহলে বি জানি, ডব্লিউ জানি, এম জানি, তাহলে কি এস বের করতে হবে। আচ্ছা আমরা কি জানি যে ডব্লিউ সমান কি? SM/V ডিভাইডেড বাই কত? 1000। আচ্ছা তাহলে আমরা এখানে কী বের করতে বলি? আমাকে এস বের করতে হবে, তাই না? কী বের করতে হবে? আমরা এস সমান জানি না, তাই না? তাহলে আমাকে এস বের করতে হবে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো কী হবে? 1000 ডব্লিউ ইকুয়াল টু SM/V। তাহলে এস সমান কত? এস সমান হলো 1000 ডব্লিউ ডিভাইডেড বাই কত? এম ইন্টু ভি। তাহলে 1000 ইন্টু কত? ডব্লিউ মানে কত? ডব্লিউ মানে ভর, কত? 20 গ্রাম ডিভাইডেড বাই এম মানে কি? আণবিক ভর। আণবিক ভর কত? 106 ইন্টু আয়তন কত? আয়তন হলো 250, এই যে 250, ঠিক আছে? তাহলে ক্যালকুলেট করি আমরা সবাই। ক্যালকুলেট করলে কি আসবে? 1000 ইন্টু 20 ডিভাইডেড বাই কত? 106 ইন্টু কত? 250, কত আসছে? আসছে 0.75, কত? 0.75 মোলার, ঠিক আছে? তুমি এই নিয়মে করতে পারো, এই নিয়মে করতে পারো, বাট দ্য মোস্ট ইজি ওয়ান ইজ এটা, ডব্লিউ ইকুয়াল টু SM/V ডিভাইডেড বাই 1000, ঠিক আছে? যেখানে এস মানে হলো ঘনমাত্রা বা মোলারিটি, এম মানে হলো আণবিক ভর, আর ভি মানে কি? ভি মানে হলো আমার আয়তন, ঠিক আছে? আর ডব্লিউ মানে কি? ভর। তো বুঝতে পারছি ভাইয়া? সহজ নাকি কঠিন? একদমই সহজ। আচ্ছা তাহলে চলো সামনের দিকে যাই। কি আছে? যৌগে মৌলের শতকরা সংযুতি। মনে রাখবে এই টপিকটা পরীক্ষার জন্য 100 স্টার, তার মানে এটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়েরা? এটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন যৌগে মৌলের শতকরা সংযুতি বের করার জন্য কি আছে? একটা সূত্র আছে। কি সূত্র আছে? আমরা শতকরা সংযুতিকে লিখলাম শতকরা সংযুতি মানে শস, ঠিক আছে? স মানে শতকরা, স মানে কি? সংযুতি। শতকরা সংযুতি, অনেকে বলে সংযুক্তি, যুক্তি না, এটা হলো সংযুতি, ঠিক আছে? আচ্ছা শতকরা সংযুতির সূত্রটা হইল আমার যে মৌলের বের করবা ওই মৌলের পারমাণবিক সংখ্যা, ওই মৌলের কি? পারমাণবিক, আচ্ছা পারমাণবিক সংখ্যা না, সরি, পারমাণবিক ভর, ঠিক আছে? ইন্টু পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই কত? আচ্ছা এটা হবে এখানে যৌগের আণবিক ভর, কত হবে? এখানে হবে যৌগের আণবিক ভর। ইন্টু কত? 100%, ঠিক আছে? তাহলে কি বুঝতে পারলাম? শতকরা সংযুতি মানে হলো পারমাণবিক ভর
ইন্টু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই কত যৌগের আণবিক ভর। ঠিক আছে ভাইরা, সহজ না কঠিন? একদমই সহজ। সূত্রটা মনে রাখো, পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু কত 100 ডিভাইডেড বাই কত যৌগের আণবিক ভর। ঠিক আছে, তাহলে এই যে এটা হলো আমাদের শতকরা সংযুতি বের করার সূত্র। ঠিক আছে, তাহলে এই সূত্র ইউজ করে আমরা কি করতে পারবো, এখন আমাদের যে কোনো যৌগের মধ্যে কোনো একটা মৌলের স্পেসিফিক মৌলের কী বের করতে পারবো, শতকরা সংযুতি। শতকরা সংযুতি মানে কি, ধরো একটা যৌগ নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে আমার ওজন মানে ভরটা যে আছে এর 100 গ্রামের মধ্যে আমি দেখব যে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, আবার কি আছে ক্লোরিন কত পার্সেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে বলছে, দেখো মৌলের পারমাণবিক ভর ইন্টু কি পরমাণুর সংখ্যা ইন্টু কত 100% ডিভাইডেড বাই কত যৌগের আণবিক ভর। সূত্রটা মতো লিখে দিলাম, যৌগের মৌলের পারমাণবিক ভর, প্রথম হলো পারমাণবিক ভর ইন্টু কি পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই কি যৌগের আণবিক ভর ইন্টু কত 100%। ওকে, তারপর চলো আমরা একটা ম্যাথ করি। আচ্ছা, ম্যাথ করার জন্য দেখো লেখা আছে, এটা প্রশ্ন যদি না বুঝতে পারো আমি লিখে দিচ্ছি, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 হোল 3 যৌগের মধ্যে বলছে কি বের করার জন্য, অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেনের কি বের করার জন্য বলছে, শতকরা সংযুতি বের করো। ঠিক আছে, আচ্ছা শতকরা সংযুতি বের করার জন্য আমাদের প্রথমে কি লাগবে জানি, আমাদের যৌগের আণবিক ভর লাগবে। কি লাগবে, যৌগের আণবিক ভর। তাহলে যৌগের আণবিক ভরটা আমরা বের করি, যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর কেমনে বের করে, এই দেখো অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়ামের ভর কত জানি, অ্যালুমিনিয়ামের ভর হলো আমার কত, এর মধ্যে 13 নম্বর বলি, তাহলে 27, তাহলে হবে 27 ইন্টু কত 2, তাই না, প্লাস আচ্ছা এখানে দেখো সালফারের কত, সালফার হলো 32, তাই না, 32 যোগ অক্সিজেন কয়টা, 4টা না, তাহলে একটা অক্সিজেন যদি 16 হয় তাহলে চারটা অক্সিজেনের কত হবে 4 ষোলো 48 ইন্টু দেখো এই পুরোটার সাথে কত আছে গুণ, 3 গুণ আছে, তাহলে আপনাকে পুরোটার সাথে কি গুণ করে দিতে হবে, 3 গুণ করে দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসবে 342, কত আসবে 342 আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি যৌগের আণবিক ভর বুঝতে পারছি কি না? হ্যাঁ, এখন তাহলে আমরা প্রত্যেকটা মৌলের ইন্ডিভিজুয়ালি কী বের করবো, শতকরা সংযুতি। তাহলে প্রথমে কার বের করবো, প্রথম অ্যালুমিনিয়ামের বের করবো। তাহলে কি লিখবো, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি। সূত্রটা কি ছিল জানি, পারমাণবিক ভর কার, যে মৌলের, অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত 27 ইন্টু পরমাণুর সংখ্যা, অ্যালুমিনিয়াম কয়টা আছে, 2টা অ্যালুমিনিয়াম আছে, তাহলে এখানে 2 পরমাণুর ভর ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু কত 100%, তাই না, 100% ইন্টু ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হবে যৌগের আণবিক ভর। কত যৌগের আণবিক ভর কত 342, তাহলে ক্যালকুলেট করো ভাইরা, ক্যালকুলেট করলে কত আসবে, উপরে আসবে 27 গুণ 2 ইন্টু কত 100 ডিভাইডেড বাই কত 342, কত আসে 15.79%, 15.79%। ঠিক আছে, তারপর কার বের করতে হবে, তারপর বের করতে হবে সালফারের শতকরা সংযুতি। সালফারের শতকরা সংযুতি বের করতে হলে কী করতে হবে, প্রথমে তার আণবিক ভর, প্রথমে তার পারমাণবিক ভর। তো সালফারের পারমাণবিক ভর কত 32, সালফার কয়টা এখানে বলো তো দেখি, সালফার এখানে দেখো, সালফার এখানে একটা, এই যে কিন্তু 3টা হয়ে গেছে, সালফার কয়টা টোটালি 3টা সালফার, কেন বুঝছো তো, এই দেখো ওর বাইরে কিন্তু 3 আছে, তার মানে কি সালফার এই যৌগের মধ্যে কয়টা আছে 3টা সালফার আছে। তাহলে কত লিখতে হবে 3 ইন্টু কত 100% ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর কত 342। তাহলে আমরা ক্যালকুলেট করি কত আসবে 32 ইন্টু 3 ইন্টু কত 100 ডিভাইডেড বাই 342, কত আসবে আমার, আসবে 28.07%। ঠিক আছে, লাস্ট অফ অল কে বাকি আছে, অক্সিজেন বাকি আছে, তাই না। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি কেমনে বের করবা, অক্সিজেনের কত পারমাণবিক ভর আমরা কত জানি, অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, অক্সিজেন কয়টা আছে এখানে বলো তো দেখি, 4টা আর 3টা, দেখো এর সাথে গুণ অবস্থা কিন্তু 3, তার মানে 3 4 12টা অক্সিজেন হলো, কয়টা 12টা অক্সিজেন। ঠিক আছে, ইন্টু কত 100% ডিভাইডেড বাই কত 342। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 16 ইন্টু 12 ইন্টু কত 100 ডিভাইডেড বাই কত 342, কত আসে আমার, কত আসে 56.14%। এখন 3টা যোগ করতে দেখি, যোগ করে দেখবা 100-র কাছাকাছি আসে কিনা, যদি 3টা যোগ করার পর 100-র কাছাকাছি আসে তাহলে আমার আনসারটা হয়েছে। তাহলে আমরা যোগ করি, এটা যোগ 28.07 প্লাস 15.79, কত আসে 100.000, তার মানে টোটাল কত আসছে 100 আসছে। ঠিক আছে ভাইরা, বুঝতে পারছি। এখন আমরা জানি এই 3টা মিলে কত হবে,
তিনটা মিলে হবে 100%, তাই না? তাহলে আমি যদি প্রথম দুইটা বের করে আমি যদি যোগ করে যদি 100 থেকে বিয়োগ করে দেই, তাহলে আমার আনসার হয়ে গেছে না? ধরো আমি বললাম যে তিনটা আমের দাম হলো, আচ্ছা তিনটা ফলের দাম হলো 100 টাকা। কত টাকা? 100 টাকা। একটা হলো আম মানে ম্যাঙ্গো, একটা হলো কাঁঠাল মানে জ্যাকফ্রুট, আর একটা হলো লিচি এল। তিনটা মিললে কত? তিনটা মিললে হলো 100 টাকা, ঠিক আছে? এখন তোমাকে বের করতে বলছে, তুমি জানো এই দুটার দাম, কোনটার দাম জানো? এটার দাম জানো, এটার দাম জানো, কিন্তু তুমি এটার দাম জানো না। তাহলে আমরা কী করবো? এম ইকুয়াল টু কী জানি? 100 মাইনাস এই দুটার যোগফল হবে। তাহলে কী হবে? এই দুটার যোগফল কত? জে প্লাস এল, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তুমি এই দুটার মান জানো, তাই না? এখন তুমি জানো সবগুলো মিললে কত হবে? 100 হবে। তাহলে 100 থেকে এই দুটার বিয়োগ করে বাদ দিলেও তো হয়। তাহলে 100 থেকে এই দুটার যোগ করে বাদ দিই তো দেখি, 100 মাইনাস কি এই দুটার যোগফল, তাই না? 15.79 প্লাস 28.07, তাই না? তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস কত? 15.79 প্লাস কত? 28.07, ঠিক আছে? কত আসে? আমার আসছে হলো 56.14। এই যে একদম এক্স্যাক্টলি চলে আসছে 56। আচ্ছা এটা কি লিখলাম? 56.14। দেখছো ভাইরা, দুইভাবেই করা যায়। তোমার যেভাবে ইচ্ছা তুমি ওভাবে করতে পারো, বাট এভাবে করলে স্যার বেশি মার্ক দেয়। বেশি মার্ক দেয় না, এটা ভুল হবে, এটা এরকম না, সমান মার্কই পাবা, ঠিক আছে? তাহলে শতকরা সংযুক্তি বের করতে পারবো কিনা পারবো না? আমরা সবচেয়ে কঠিনটা দিয়ে বুঝাইলাম। এখন পরীক্ষা যা আসবে সব সহজগুলো আসবে, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকে কি আছে? শতকরা সংযুতি থেকে এখানে এটা আসে নাই, আমি লিখে দিই। এটা হবে শতকরা সংযুতি থেকে কি বলছে? স্থূল সংকেত। কি বের করতে বলছে? শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত বের করতে বলছে, স্থূল সংকেত, ঠিক আছে? এখন তোমাকে যদি 2টা 3টা 4টা 5টা মৌলের শতকরা সংযুতি দেওয়া থাকে, তখন তার থেকে তুমি যদি স্থূল সংকেতটা বের করতে চাও, তাহলে কেমনে বের করবে? রাইট, একদমই সহজ। জাস্ট স্টেপগুলো বলে দিব, তোমরা যেন একদম 100% পারো, ঠিক আছে? চলো তাহলে আমরা পরের পৃষ্ঠায় যে একটা ম্যাথ দিছে তোমাদের জন্য। দেখো, কোনো যৌগের মানে কি? এখানে যৌগটা আমাদের উল্লেখ নাই, যৌগটা আমাকে বের করতে হবে, যে ফাইন্ড আউট করতে হবে যে যৌগটা অ্যাকচুয়ালি কি। এতক্ষণ আমরা দেখছি যে ধরো আমরা এখানে দেখছিলাম যে Al2SO4 এর মধ্যে কি দেখছিলাম? সবগুলো পার্সেন্টেজ দেখছিলাম, তাই না? সবগুলোর এটা থেকে কী বের করতে বলছি? এটা থেকে আমরা এতক্ষণ কী বের করছি? পার্সেন্টেজ বের করছি, তাই না? এখন বের করতে হবে পার্সেন্টেজ থেকে কি এই যৌগটা, এবং এই যৌগটার একটা স্থূল ভার্সন আসে, সেটা হলো কি? স্থূল সংকেত, ঠিক আছে? একটু পরে বোঝাই দিচ্ছি স্থূল সংকেত কি আর আমাদের আণবিক সংকেত কি, এটা পার্থক্য আছে। একটু পরে আমরা আবার পড়বো আণবিক সংকেত, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা যদি সলভ করতে যাই, তাহলে দেখো তো দিকে ভাইয়েরা বলছে কোনো যৌগের মৌলগুলো শতকরা সংযুতি কোন কোন মৌল আছে, যে সিরিয়াল আছে ওই সিরিয়ালই করতে হবে, ঠিক আছে? প্রথম আমরা লিখবো যে দেওয়া আছে হাইড্রোজেন সমান কত? 2.04%, ঠিক আছে? তারপর আমরা সালফার কত পার্সেন্ট দেওয়া আছে? সালফার দেওয়া আছে 32.65%। তারপর অক্সিজেন কত দেওয়া আছে? অক্সিজেন দেওয়া আছে 65.30%, ঠিক আছে? এখন মনে রাখতে হবে স্থূল সংকেত বের করার জন্য কিছু প্রসিজিওর আছে, কিছু নিয়ম আছে, ঠিক আছে? তো নিয়মগুলো বলে দিই। প্রথম যে নিয়মটা সেটা হলো প্রত্যেকটা যে পার্সেন্টেজ আছে তাদেরকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। কী করতে হবে? নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভর দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? ভর দ্বারা ভাগ। তারপর 2 নম্বর যে নিয়মটা সেটা হলো এই যে ভাগ করার পর যে সবচেয়ে ছোটো মানটা পাবা না, সেই ছোটো মান দিয়ে কী করতে হবে? আবার ভাগ করতে হবে, ছোটো মান দিয়ে ভাগ, ছোটো মান দিয়ে ভাগ। তারপর যে নাম্বারগুলো পাবা না, এই নাম্বারগুলো এই যৌগগুলোর নিচে বসাই দিলি, মৌলগুলোর নিচে বসাই দিলে আনসার চলে আসবে। বোঝো নাই তো? সমস্যা নাই, বোঝাই দিচ্ছি, একদমই সহজ। তাহলে প্রথমত কী করতে হবে আমাকে? প্রথমত এদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে 2.04 কত দ্বারা ভাগ করতে হবে? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, তাই না? তাহলে কত আসবে? এটা আসবে 2.04, ঠিক আছে? আচ্ছা, তারপর সালফারের কত? 32.65। ওটা সালফারের কত পারমাণবিক ভর? 32 না? এই যে 32, ঠিক আছে? আচ্ছা, তারপর অক্সিজেন কত আছে? 65.30, ঠিক আছে? কত দ্বারা ভাগ করতে হবে? এটাকে ভাগ করতে হবে, অক্সিজেনের ভর হলো 16, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা ভাগ করি। 32.65 ডিভাইডেড বাই কত? 32, কত আসে? আসে হলো 1.02, ঠিক আছে? তারপর এখানে আসছে কি 65.30 ডিভাইডেড বাই কত? 16, কত আসছে জানো? আসছে 4.08, ঠিক আছে? এরপর কি বলছিলাম? সবচেয়ে ছোট যে মান সেটা দ্বারা আবার ভাগ করতে হবে। তারপর আমরা লিখব ক্ষুদ্রতম মান দ্বারা আবার ভাগ করে পাই, ক্ষুদ্রতম মান
দ্বারা ভাগ করে পাই। ক্ষুদ্রতম মানটা কত 1.02, তাহলে এটা দ্বারা আবার সবাইকে ভাগ করতে হবে। তাহলে হাইড্রোজেন কত আছে 2.04 ডিভাইডেড বাই কত হবে 1.02, বুঝতেই পারতেছো এটা কত হবে 2 হবে। তাহলে সালফার কত 1.02, এটাকে আবার 1.02 দ্বারাই ভাগ করতে হবে, ঠিক আছে। তো কত আসে 1 আসবে। আর অক্সিজেন কত, অক্সিজেন আসছে তোমার 4.08 ডিভাইডেড বাই কত 1.02, এটা কত আসবে জানো, এটা আসবে 4.08 ডিভাইডেড বাই 1.02, এটা আসছে 4, কত আসছে 4, ঠিক আছে। তাহলে এই নাম্বারগুলো এখন এই সংখ্যাগুলোর নিচে বসাই দেবো, তাহলে আমরা স্থূল সংকেত পেয়ে যাবো। সুতরাং আমরা কি লিখবো, স্থূল সংকেত সমান কি, স্থূল সংকেত ইকুয়াল টু হাইড্রোজেনের নিচে কত বসবে, হাইড্রোজেনের নিচে বসবে যেই মানগুলো পাইছে এগুলো নিচে বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের নিচে হবে 2, তারপর সালফারের কত নিচে আছে কত 1, কি লেখা লাগে না, তাহলে H2S, তারপর কত অক্সিজেনের নিচে কত বলবে 4 বলবে, ঠিক আছে, H2SO4। ফাইনালি বের হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা বের হইলো এটাকে আমরা কি বলি, স্থূল সংকেত। কি বলি, স্থূল সংকেত, ঠিক আছে ভাইরা। তাহলে যদি বলে কখনো কোনো যৌগের মৌলগুলো শতকরা সংযোগ দেওয়া থাকে, যদি বলে স্থূল সংকেত বের করো, তাহলে কি পারবো নাকি পারবো না, তোমরাই বলো পারবা নাকি পারবা না। ইনশাল্লাহ অবশ্যই আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর শতকরা সংযোগ থেকে আণবিক সংকেত বের করতে হবে। এতক্ষণ আমরা কি বের করলাম, আমরা বের করছি এতক্ষণ শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত। এখন আমরা স্থূল সংকেত বের করবো না, আমরা এখন বের করবো কি আণবিক সংকেত বের করবো, ঠিক আছে। তাহলে আমরা মনে রাখতে হবে এটা আরও সহজ প্রসিডিওর, ঠিক আছে। একবার ম্যাথ করায় দেখা দিচ্ছি, ম্যাথে চলে যাবো ডিরেক্ট, একদম ম্যাথ করলে আনসার আমাদের একদম মাথায় চলে আসবে, ঠিক আছে। কীভাবে করতে হবে বুঝছি তো। শতকরা সংযোগ থেকে প্রথমে আমরা কই আনতে হবে, মনে রাখতে হবে শতকরা সংযোগ থেকে আমরা প্রথমে কিসে নিয়ে আসতে হবে, প্রথমে আমাদেরকে স্থূল সংকেতে নিয়ে আসতে হবে। কিসে আনতে হবে, স্থূল সংকেত। কিসে আনতে হবে, স্থূল সংকেত। তারপর আমাদেরকে একটা আণবিক ভর দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, আণবিক ভর দেওয়া থাকবে। তারপরে আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করব, কিছু মান পাবো, ওগুলো বসাই দেবো। এখন না বুঝলে সমস্যা নাই, ম্যাথ যখন করাবো তখন 100% বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে শতকরা সংকেত থেকে প্রথমে কিসে যেতে হবে, স্থূল সংকেত, তারপর কিসে যেতে হবে, তারপর যেতে হবে আণবিক সংকেত, ঠিক আছে। কিসে যেতে হবে, তারপর আণবিক সংকেত। ওকে ওকে, প্রথমত শতকরা সংযোগ থেকে কই যেতে হবে, স্থূল সংকেত, তারপর যেতে হবে আণবিক সংকেত। আচ্ছা, একটা ম্যাথ নিয়ে আসছি, দেখো এর আণবিক ভর কত বলছে, তার আণবিক ভর, আচ্ছা আণবিক সংকেত বের করতে বলছে, তাই না। আচ্ছা, আণবিক সংকেত কেমন জানি বের করে, একদমই সহজ হয়ে, তাই না। তার প্রথমে আমাকে তাকে তার কী বের করতে হবে, তার প্রথমে স্থূল সংকেত বের করতে হবে, তাই না। কী বের করতে হবে, স্থূল সংকেত বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে প্রথমত আমরা এর কী বের করতে হবে, প্রথমত আমরা একে কী করব, এর স্থূল সংকেত বের করবো। আচ্ছা, স্থূল সংকেত কেমন জানি বের করে, আমরা জানি যে পার্সেন্টেজগুলো দেওয়া থাকে 92.31, এটাকে আমরা কী করি, তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করি, তাই না। তাহলে এখানে হাইড্রোজেন হইল 7.69 ডিভাইডেড বাই কত, হাইড্রোজেনের ভর কত 1, তাহলে 92.31 ডিভাইডেড বাই কত 12, কত আসে, আসছে হলো 7.69, আর কি করলে কত আসবে 7.69, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে বলো তো দেখে তোমরা যে এই দুটার মধ্যে ক্ষুদ্রতম কিছু আছে না, তাহলে আমরা জানি ক্ষুদ্রতম দ্বারা ভাগ করতে হবে। ক্ষুদ্রতম যেহেতু নাই, তাহলে এই সংখ্যা দ্বারা আবার ভাগ করতে হবে, তাদেরকে আবার লিখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই, ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করে পাই। তো ভাগ করলে কি হবে, কার্বন হবে 7.69 ডিভাইডেড বাই কত 7.69, কত হবে 1 হবে। আর হাইড্রোজেন কত 7.69 ডিভাইডেড বাই কত 7.69, কত আসবে 1। তার মানে এখন এইগুলো কি কই বসাতে হবে, স্থূল সংকেতে কই বসাতে হবে, স্থূল সংকেত। ইকুয়াল টু কত বলো দেখি, কার্বনের নিচে 1 বসবে, হাইড্রোজেনের নিচে 1 বসবে, এই যে CH। তো এটা আমাদের কি স্থূল সংকেত, এটা আমাদের স্থূল সংকেত। আমরা জানি স্থূল সংকেত থেকে তারপর কি বের করা লাগে, আণবিক সংকেত বের করা লাগে, তাই না। আচ্ছা, স্থূল সংকেত থেকে যখন আণবিক সংকেত বের করতে হবে তখন আমাদেরকে স্থূল সংকেতের ভর লাগবে, কি লাগবে, স্থূল সংকেত ভর লাগবে। স্থূল সংকেতের ভর কত হবে বলো তো দেখি। আচ্ছা, এরকম আসতেছে কেন, ইজ এনিথিং এলস, স্থূল সংকেতের ভর, তাহলে ভরটা কত বলো, কার্বন আর হাইড্রোজেন যোগ করলে কত আসবে, 12 আর 1 কত 13, তার মানে আসবে 13, ঠিক আছে, বুঝতে পারছি। এখন মনে রাখতে হবে, এখন আমাকে একটা n এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে,
এন এর মান মনে রাখবা এন ইকুয়াল টু আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। কি বলছি? এন ইকুয়াল টু আণবিক ভর ডিভাইডেড বাই কত? স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর। বুঝতে পারছি ভাইরা? এন মানে কি? আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই কত? আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। তাহলে আণবিক ভর কত দেওয়া আছে কোয়েশ্চনে? দেখো তো দেখি। আণবিক ভর দেওয়া আছে 78। এই যে 78 বসাও এখানে। 78 ডিভাইডেড বাই কত? 13। তাহলে 78 ডিভাইডেড বাই 13 কত হয়? 78 ডিভাইডেড বাই 13 কত আসছে? 6। কত আসছে? 6। এই যে 6 না, এটা এখন আমার আণবিক সংকেতে ইউজ হবে। আমরা জানি আণবিক সংকেত, আণবিক সংকেত ইকুয়াল টু কি জানো? আণবিক সংকেত মানে হইল স্থূল সংকেত এর দন্তস্ব। আচ্ছা, স্থূল সংকেত গুণ কত? গুণ এন। বুঝতে পারছি? আণবিক সংকেত সমান স্থূল সংকেত গুণ কত? এন। আর এন এর মানটা কেমনে বের করে? আণবিক ভরকে আমরা ওই স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করি। ঠিক আছে? আণবিক ভরটা পরীক্ষায় দেওয়া থাকবে এবং ওইটাকে আমরা স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করে দিব, যেটা আসবে ওটা আমাদের এন এর মান। ঠিক আছে? তারপর স্থূল সংকেত যেটা আছে, স্থূল সংকেতের সাথে কি করে দিবা? ওই নাম্বারটা গুণ করে দিবা। তাহলে কত হবে? C6H6। তাহলে এই হলো আমার আণবিক সংকেত। ঠিক আছে ভাইরা? ঠিক আছে কিনা? একদমই সহজ। তাহলে প্রথমে তো আমি আবার বলে দিচ্ছি কী করতে হবে। প্রথমে আমাকে যে শতকরা সংযোগ দেওয়া থাকবে ওগুলো থেকে আমাকে কই যেতে হবে? স্থূল সংকেত যেতে হবে। স্থূল সংকেতে কেমনে যাই? প্রথম ওই পারমাণবিক যে পার্সেন্টেজগুলো আছে, পার্সেন্টেজগুলোকে কী করতে হয়? তা পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হয়, তাই না? তো ভর দ্বারা ভাগ করার পর সবচেয়ে ছোটো যেটা আসে ওটা দ্বারা ভাগ করতে হয়। আবার এত ছোটো কিছুই নাই, দুটোই সমান, তাহলে ওটার দ্বারাই ভাগ করতে হবে। আবার ওটার দ্বারা ভাগ করার পর কী আসবে? দুটাই 1 আসবে। তাহলে স্থূল সংকেত কত? C1H1, তাহলে CH। ঠিক আছে? এরপর আমরা জানি যে স্থূল সংকেতের ভরটা বের করতে হবে, কারণ কি আমরা এখানে আণবিক সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করতে হলে স্থূল সংকেতের ভর লাগে কত আছে? 13 আছে, তাই না? আর এন মানে কি? আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। তাহলে কত? 78/13, তাই না? তা আণবিক সংকেত এই কোডটা আমরা কি জানি? স্থূল সংকেত গুণ এন। তাহলে এটা আসবে C6H6। ঠিক আছে? চলো তাহলে আমরা পরের টপিকে যাই। এখন আমরা যে জিনিসটা কভার করব সেটা হলো স্টয়কিওমিতি, তাই না? নামটা খুবই অদ্ভুত, রাইট? স্টয়কিওমিতি। স্টয়কিওমিতিটা কি? স্টয়কিওমিতিটা হলো এমন একটা পরিমাপক যেটা দিয়ে আমরা কি করতে পারি? কোনো একটা রাসায়নিক সমীকরণের মধ্যে উপস্থিত যে আমার মৌলগুলো আছে, বিভিন্ন পরমাণু আছে, যৌগ আছে, এগুলোকে আমরা কী করতে পারি? বিভিন্নভাবে স্পেসিফাই করতে পারি। ঠিক আছে? তাহলে যদি আমি কি বলি তোমাকে যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে কী তৈরি করে? ম্যাগনেসিয়াম অক্সাইড। কী তৈরি করে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে বলো ম্যাগনেসিয়াম, এখানে আমরা জানি ম্যাগনেসিয়ামের ভর কত? ম্যাগনেসিয়ামের ভর হইলো কত? ম্যাগনেসিয়ামের ভর হইলো 24, রাইট? আর অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হইলো আমার 16, তাই না? তো 16 আর এখানে কত হবে? তাহলে ম্যাগনেসিয়াম হলো 16, 24 আর এটা হলো 16, তাহলে হবে 40, রাইট? আচ্ছা, মনে রাখবা যদি কোনো একটা জিনিসের সামনে মনে মনে কিছু না থাকে তাহলে এটা হলো 1 মোল। কয় মোল? আমি যদি লিখি 2H2O, তার মানে পানি কয় মোল আছে? এখানে পানি আছে 2 মোল। ঠিক আছে? কোনো যে যৌগের সামনে অথবা কোনো অণুর সামনে যদি কোনো সংখ্যা থাকে তাহলে ওটা মিন করে ওটার মূল সংখ্যা। কী সংখ্যা? মূল সংখ্যা। আমি যদি বলি 2H2SO4, এটা মানে হলো 2 মোল সালফিউরিক অ্যাসিড। আমি যদি বলি H2 6, তার মানে কি 6 মোল H2, তার মানে আমি যদি লিখি 12H2O, তার মানে 12 মোল H2O। ঠিক আছে? তাহলে মূল জিনিসটা বোঝা গেছে? কোনো জিনিসের সামনে যা থাকবে সেটা কি তার মূল নাম্বার। ঠিক আছে? এখন এগুলোর সামনে কি আছে? মনে মনে 1 আছে, তাহলে বলতে পারি কি 1 মোল ম্যাগনেসিয়াম। কয় মোল? 1 মোল ম্যাগনেসিয়াম। তবে এটা কি লেখা যায়? আচ্ছা, ম্যাগনেসিয়াম না লিখি 1 মোল। এটা কয় লিখতে পারি? এটাও 1 মোল। তাইলে আর এটা কয় মোল? এটা হলো 1 মোল। ঠিক আছে? তাহলে 1 মোল আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি 1 মোল ম্যাগনেসিয়াম বিক্রি করে কয় মোলের সাথে? 1 মোল অক্সিজেনের সাথে। উৎপন্ন করে কয় মোল ম্যাগনেসিয়াম অক্সাইড? 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? আমরা কি বলতে পারি 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 16 গ্রাম অক্সিজেনের সাথে। এই যে বলতে পারতেছি না যে এত গ্রাম বিক্রিয়া করে এত গ্রামের সাথে, তারপর আমরা এটা বলতে পারি না 16 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। তাও বলতে পারি যে 24 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড? 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? 16 গ্রাম অক্সিজেন থেকে কতটুকু উৎপন্ন হয়? 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাই না? 1 মোল অক্সিজেন থেকে 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, তাই না? এই যে বলতে পারতেছি না এটি থেকে এতটুকু উৎপন্ন হয়, এটি থেকে এতটুকু উৎপন্ন হয়, এটাকে আমরা বলি স্টয়কিওমিতি। কি বলি ভাইরা? স্টয়কিওমিতি। ঠিক আছে? মাথায় ঢুকছে? আচ্ছা, তাহলে চলো পরেরটাই যাই। পরটা কি আছে? রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। আর সমতাকরণটা খুবই ইজি, আমি এখানে এতটা টাইম নিব না, জাস্ট তোমাকে একটু বইলা দিই। দেখো এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড মিলে কী হয়েছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপর ধরো
অ্যালুমিনিয়াম আর সালফেট মিলে কি তৈরি করছে? অ্যালুমিনিয়াম সালফেট তৈরি করছে, ঠিক আছে। এখন ধরো আমি এটা সমতাকরণ করবো, কি করবো? সমতাকরণ মানে কি দুই পাশে যেন আমার কি হয়, পরমাণু সংখ্যা সমান হয়। আচ্ছা এই পাশে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা আছে। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা আছে, 2 দিয়ে দাও। এখানে সালফার কয়টা আছে? 3টা। এখানে কয়টা আছে? 1টা, তাহলে এটা 3 দিতে হবে, তাই না? তো 3 দিয়ে দাও, তো 3 সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড, এই দেখো আমার মিলে গেছে, তাই না? আচ্ছা এখানে তো SO3 হবে না, সরি, এখানে হবে SO4। কত হবে? SO4। তো এই যে এরকম আমরা যে মিলাই টেলাই দিই, দুই পাশে অণুর সংখ্যা বা দুই পাশে পরমাণু সংখ্যা অথবা অণুর সংখ্যা আমরা সেম করি না, এটাকে আমরা কি বলি? রাসায়নিক বিক্রিয়ার কি? সমতাকরণ, ঠিক আছে। সমতাকরণ পরীক্ষায় এত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট লিমিটিং বিক্রিয়ার ক্ষেত্রে একটু কাজে লাগে। ওইটা আমরা যখন লিমিটিং বিক্রিয়া পড়বো তখন আমরা নিজেরাই বুঝতে পারবো, ঠিক আছে। আর এটা এত বেশি কঠিনও না, এগুলো খুবই সহজ, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা কি দেখবো? আমরা দেখবো লিমিটিং বিক্রিয়ক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার, ওকে। এখন লিমিটিং বিক্রিয়ক মানে কি? ধরো তোমার কাছে কয় টাকা আছে? তোমার কাছে 100 টাকা আছে। কয় টাকা আছে? 100 টাকা। তুমি বাজারে যাচ্ছ, তোমার কাছে কয় টাকা আছে? 100 টাকা। তুমি বাজারে গেছো, বাজারে যাওয়ার পর তুমি কি করলা? 90 টাকা দিয়ে কী করছো? এখানে 90 টাকা দিয়ে ধরো 90 টাকা দিয়ে একটা খাতা কিনছো, কিনছো একটা খাতা কিনছো, 90 টাকা দিয়ে একটা খাতা কিনছো। এবং তোমার কাছে কয় টাকা আছে? 10 টাকা অবশিষ্ট আছে। কি আছে? 10 টাকা অবশিষ্ট আছে, ঠিক আছে। তুমি আবার কি করলা? আরেকদিন 100 টাকা নিয়ে বাজারে গেলা এবং তুমি একটা খাতা কিনতে যাবা, তখন খাতার দাম হয়ে গেছে 110 টাকা। কত টাকা? 110 টাকা। দুইটা কেস বললাম, তাই না? এখন দেখো একটার মধ্যে তোমার কাছে টাকা অবশিষ্ট আছে, মানে তুমি খরচ করার পর তোমার কাছে আরও এক্সট্রা আছে, এবং আরেকটার মধ্যে দেখা যাচ্ছে তুমি খরচ করার পর তোমার কাছে শর্ট পড়ছে। কি পড়ছে? শর্ট পড়ছে। এই লিমিটিং বিক্রিয়াটা মানে কি? এটাই লিমিটিং মানে হলো সীমাবদ্ধ বা শর্ট। লিমিটিং মানে কি? তোমাকে যেমন বলি তোমার লিমিট 10 কিলোমিটার দৌড়ান, তার মানে কিন্তু তুমি 10 কিলোমিটার বেশি দৌড়াইতে পারো না, তোমার 10 কিলোমিটার বেশি তুমি যাইতে পারবা না, ঠিক আছে। তাহলে লিমিটিং বিক্রিয়ক জিনিসটা ওইটাই, জাস্ট তোমার কাছে কী পড়বে? শর্ট পড়বে। তুমি এখন এই ম্যাথগুলো করার পর দেখবা যেখানে শর্ট পড়ছে ওইটাই কি লিমিটিং বিক্রিয়ক। ধরো এখানে কি হয়েছে, আমি লিখলাম যে 10, আচ্ছা আমি লিখি, আচ্ছা 10 মোল ম্যাগনেসিয়াম মনে করো বিক্রিয়া করছে কয় মোলের সাথে? 1 মোল অক্সিজেনের সাথে। কয় মোলের সাথে? 1 মোল অক্সিজেনের সাথে, ঠিক আছে। এবং এই বিক্রিয়া করার পর দেখা গেল যে ম্যাগনেসিয়াম কী হয়ে গেছে? ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়াম কী হয়ে গেছে? খুব দ্রুত শেষ হয়ে গেছে, ঠিক আছে। দুটো জিনিস বিক্রিয়া করার পর ম্যাগনেসিয়ামটা কী হয়ে গেছে? দ্রুত শেষ হয়ে গেছে। তাহলে আমরা কী বলতে পারবো এখানে? ম্যাগনেসিয়ামটা কি লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। বুঝে না তো? সমস্যা নেই, সামনের একটা এক্সপেরিমেন্ট আছে, মানে কি একটা উদাহরণ আছে, ওই উদাহরণের মাধ্যমে আমরা একদম সম্পূর্ণভাবে বুঝে নিব, ঠিক আছে। চলো আমরা উদাহরণটায় যাই। তো লিমিটিং বিক্রিয়ক মানে কি? যেটা শর্ট পড়বে। কি বলছি? লিমিটিং বিক্রিয়ক মানে হলো যেটা বিক্রিয়া করার পর শেষ হয়ে যাবে বা শর্ট পড়বে, ঠিক আছে। শেষ হয়ে যাবে অথবা শর্ট পড়বে, জাস্ট এই দুটো কথা মনে রাখো। লিমিটিং বিক্রিয়ক আর কখনো আটকাবো না, ঠিক আছে। চলো লিমিটিং বিক্রিয়ক অনেকভাবে করা যায়, আমি একটা নিয়ম শেখাবো, চলো গ্রাম দিয়ে করবা, আর যে মূল দেওয়া থাকে মূল দিয়ে করবা, অণু দেওয়া থাকে অণু দিয়ে করবা, তোমার যেটা দেওয়া থাকবে পরীক্ষায় ওইটা দিয়ে করবা, ঠিক আছে। আমি একটা দিয়ে করাচ্ছি, সেটা গ্রাম দিয়ে আছে। কি দেওয়া আছে? গ্রাম দেওয়া আছে। প্রথম দেখা লেখা আছে, যা দেওয়া আছে সেটা প্রথমে লিখবা। কি দেওয়া আছে? 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে, হাইড্রোজেন গ্যাস মানে কি আমরা জানি হাইড্রোজেন হলো H, কিন্তু হাইড্রোজেন গ্যাস যখন বলবে তখন আমরা বলি H2, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ক্লোরিন গ্যাস দেওয়া আছে। কি দেওয়া আছে? ক্লোরিন গ্যাস। তার মানে ক্লোরিন গ্যাস মানে কি? মনে রাখবা গ্যাস মানে হলো সাথে একটা 2 বসাই দিবা। গ্যাস মানে হলো অণু আকার আছে। কি আকার আছে? অণু আকারে। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস আর কি গ্যাস? ক্লোরিন গ্যাস। আচ্ছা দুটাকে কি করা হয়েছে? মিক্স করা হয়েছে। মিক্স করার পর আমরা জানি যে হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি তৈরি করে? হাইড্রোক্লোরাইড বা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে? হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে, ঠিক আছে। এখন অনেকে আবার বলতে পারো যে হাইড্রোজেন ক্লোরাইড, আবার এটা তো আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলে অনেকে। মনে রাখতে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোজেন ক্লোরাইড দুটো সম্পূর্ণ আলাদা। হাইড্রোক্লোরিক অ্যাসিড কখন বলবা? যখন দেখবা সেটা অ্যাসিড অবস্থায় আছে বা পানি অবস্থায় আছে, তরল অবস্থায় আছে, ঠিক আছে। আর যখন HCl-টা তরল অবস্থায় থাকবে না তখন সেটাকে আমরা বলি হাইড্রোজেন ক্লোরাইড। কি বলবো? হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড কখন বলবো? যখন দেখবো তার মধ্যে কোনো পরিমাণ পানি টানি কিছুই নাই, তখন আমরা বলবো তাকে হাইড্রোজেন ক্লোরাইড। আর যখন দেখবো তার মধ্যে পানি অবস্থায় আছে বা অ্যাসিডিক অবস্থায় আছে তখন সেটাকে আমরা বলবো কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আমাদের পেটের ভিতরে অনেক হাইড্রোক্লোরিক অ্যাসিডে আছে। তো মাঝে মাঝে আমরা দেখতাম যে আমরা যদি বড়ই বা কিছু একটা খেয়ে ফেলতাম, মানে একদম যখন তার হালিটা যখন বা বিচিটা যখন পেটের ভিতরে চলে যেত তখন কি হইতো? আমরা মনে করতাম যে পেট থেকে মনে গাছ এসব বের হবে, ঠিক আছে। বিভিন্ন রুমার্স ছড়াইতো মানুষ, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটাই ভয়ঙ্কর, তুমি যদি পেটের ভিতরে যে ভুল করে কি চলে যায়, লোহা বা এসবও চলে যায়, ও কী করে ফেলবে? এটাকে হজম করে ফেলবে, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, তোমার সব কিছু খাওয়া শুরু করে না এখন, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো পরবর্তী আমরা পড়াশোনাতে আগাই। তাহলে আমরা দেখছি এটার সামনে কত আছে? মনে মনে 1 আছে না? এটার সামনে কত আছে? 1। তার মানে আমরা বলতে পারি 1 মোল হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে 1 মোল ক্লোরিনের সাথে, তাই না?
আর উৎপন্ন করে কি? আজ দেখো এটাকে সমতাকরণ হয়েছে না। মনে রাখতে হবে লিমিটিং বিক্রিয়ক ম্যাথ করার সময় অবশ্যই সমতাকরণ করতেই হবে। এখানে লিখে দেই নোটাবিনি মানে কি বিশেষ দ্রষ্টব্য, কি করতে হবে? সমতা করতেই হবে, সমতা মাস্ট। সমতা ছাড়া যদি এই ম্যাথ করতে যাও ভাই মারা খেয়ে চলে আসবে একদম। সমতা করতেই হবে, ঠিক আছে? দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। ক্লোরিন আছে কয়টা? 2টা। কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা? 1টা। তাহলে এটা সামনে 2 দিয়ে দেও, ঠিক আছে? কত দিয়ে দিবা? একটা 2 দিয়ে দাও। এই যে 2 দিয়ে দাও। এখন দেখো তো হাইড্রোজেনও হয়ে গেছে 2টা, ক্লোরিনও হয়ে গেছে কয়টা? 2টা। তাহলে কি মিলে গেছে আমার? সমতাকরণ হয়েছে? হ্যাঁ, সমতাকরণ হয়েছে। আমরা তো সমতাকরণ হয়ে গেলে আমরা এই তীর চিহ্ন দিই, আমরা কি দেই? আমরা একটা সমান চিহ্ন দিই, তাই না? তো সমান চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে? এরপর দেখবা এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে? গ্রাম নিয়ে আলোচনা করা হয়েছে না? কি নিয়ে আলোচনা করা হয়েছে? গ্রাম নিয়ে। কি নিয়ে? গ্রাম। তাহলে এটা গ্রাম নিয়ে আলোচনা করবো। আচ্ছা বলো দেখি হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন। তাহলে আমরা কি বলতে পারি? 2 গ্রাম হাইড্রোজেন। আচ্ছা ক্লোরিনের ভর কত? ক্লোরিনের ভর হলো 35.5, রাইট? তাহলে 35.5 এর সাথে যদি 2 গুণ করো হবে কত? 71। এবং এখানে হবে কত? 2HCl। H মানে হলো 1, এটা হবে 35.5। 37.5 × 1 কত? 73। কত? 73 গ্রাম। কত গ্রাম? 73 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি এখানে যে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে? বলতে পারি। উৎপন্ন করে কত গ্রাম HCl? 73 গ্রাম। এখানে দেখো আমাকে দুইটার পরিমাণ দেওয়া আছে, তাই না? কি পরিমাণ দেওয়া আছে? দেওয়া আছে যে 5 গ্রাম হাইড্রোজেন আর 75 গ্রাম ক্লোরিন, ঠিক আছে? তো আমি বললাম 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিনের সাথে। আর তুমি যদি বলো 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, ভুল হয়েছে না? একদমই তোমারটা সঠিক, ঠিক আছে? তাহলে আমি যদি লিখি এখানে যে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে, বলো তো দেখি? 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, আমি যেরকম লিখতেছি পরীক্ষায় এমনি লিখবা, ঠিক আছে? 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে? 71 গ্রাম ক্লোরিনের সাথে। 71 গ্রাম ক্লোরিনের কি সাথে, ঠিক আছে? আচ্ছা তাহলে বলো দেখি 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কত গ্রামের সাথে? ছোটোবেলা পড়ো নাই ঐকিক নিয়ম? 1 গ্রাম হইলে কইমা যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 71 বাই কত? 2 গ্রাম ক্লোরিনের সাথে। এখন আমাকে তারপর দেখতে হবে যে প্রশ্নে কত গ্রাম হাইড্রোজেনের বিক্রিয়া করার কথা বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করছে, কার সাথে? ক্লোরিনের সাথে, তাই না? তাহলে আমি এখন দেখব যে সুতরাং 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে? তাহলে আমরা কি লিখবো? 71 গুণ 5 ডিভাইডেড বাই কত? 2 গ্রাম ক্লোরিন এর সাথে, ঠিক আছে? তাহলে ক্যালকুলেট করলে কত আসবে? আমি ক্যালকুলেটর বের করি আবার। 71 গুণ 5, 71 গুণ 5 ডিভাইডেড বাই কত? 2, কত আসে? আসছে হলো 177, 177.5 গ্রাম ক্লোরিন, ঠিক আছে ভাইরা? এখন দেখো আমি এই বিক্রিয়াটা কমপ্লিট কইরা হিসাব নিকাশ কইরা দেখলাম যে 5 গ্রাম কি আমাকে, এখানে আমি দেখতেছি, আচ্ছা ওয়েট, এটা আমি মুছে দিই। এখানে আমি দেখতেছি যে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য লাগে হইল 175 গ্রাম ক্লোরিন। কত গ্রাম? সরি 177 গ্রাম ক্লোরিন। কিন্তু আমার প্রশ্নে কত দেওয়া আছে? 75 গ্রাম মাত্র। তাহলে দেখো আমার লাগতেছে কত? লাগতেছে হলো 177 গ্রাম, কিন্তু আমার কাছে আছে মাত্র 75 গ্রাম। তাহলে শর্ট কে? আমার ক্লোরিন কি শর্ট অবস্থায় আছে না? ক্লোরিন কি কম অবস্থায় আছে না? তাহলে আমরা দেখছিলাম যেটা বিক্রিয়া করে কম থাকে বা যেটা লিমিট থাকে, মানে যেটা শর্ট অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলি? লিমিটিং বিক্রিয়ক বলি। তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে কোন বিক্রিয়কটা লিমিটিং বিক্রিয়ক? অবশ্যই ক্লোরিন। কারণ কি? বোঝার চেষ্টা করো, না বুঝলে একটু মনোযোগ দাও, ঠিক আছে? আমরা দেখতেছি যে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য লাগে হলে 177 গ্রাম ক্লোরিন, কিন্তু আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে মাত্র 75 গ্রাম। তাহলে আমার কি শর্ট দেওয়া আছে না? কম দেওয়া আছে না? তাহলে আমরা কি বলছিলাম যে কম বা শর্ট মানেই লিমিটিং বিক্রিয়ক? বলছিলাম কি না? হ্যাঁ বলছিলাম। তার মানে বুঝতে পারছি। এখন আমি করলাম এই নিয়মে, তোমরা কি আরেক নিয়মে করতে পারো না? এখন যদি অনেকে বলে যে ভাইয়া আমি আপনার নিয়মে করবো না, আমি করব দেখবো যে ক্লোরিন দিয়ে করবো। আমি লিখতে পারি যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কার সাথে? 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, তাই না? 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 2 গ্রাম হাইড্রোজেনের সাথে, রাইট? তাহলে আমরা লিখবো সুতরাং 1 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কত গ্রামের সাথে? 2/71 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে আমি লিখতে পারি সুতরাং কত গ্রাম ক্লোরিন বলা আছে এখানে? 75 গ্রাম। তাহলে দেখি 75 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার জন্য কতটুকু হাইড্রোজেন লাগে, তাই না? দেখি 2 গুণ 75 ডিভাইডেড বাই কত?
71 গ্রাম হাইড্রোজেন। তাহলে ক্যালকুলেট করো 75 গুণ 2 ডিভাইডেড বাই 71, 75 গুণ 2 ডিভাইডেড বাই কত 71, কত আসে এই যে 2.11 কত 2.11 গ্রাম হাইড্রোজেন। দেখো দেখা যায় কিনা আমি জানি না, হয়তো দেখা যায়। ঠিক আছে, এই যে 2.11 বুঝতে পারছি। তাও দেখো 75 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করার লাগে মাত্র লাগে হইল 2.11 গ্রাম হাইড্রোজেন, কিন্তু আমার প্রশ্ন দেওয়া আছে 5 গ্রাম। তাহলে হাইড্রোজেন কি শর্ট পড়বে নাকি এক্সট্রা থাকবে? এক্সট্রা থাকবে। তাহলে যে এক্সট্রা থাকে সে কি লিমিটিং? না। তাহলে কে লিমিটিং? এই যে আমার ক্লোরিনটা লিমিটিং। ঠিক আছে, তার মানে ক্লোরিন আরও লাগবে কি করার জন্য? এই 5 গ্রামের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য। ঠিক আছে ভাইয়েরা, তাহলে আশা করছি এই প্রশ্নটা করার মাধ্যমে তোমরা লিমিটিং বিক্রিয়াকে একদম প্রো হয়ে গেছো। যদি না বুঝতে পারো ভাইয়েরা, রিকোয়েস্ট থাকবে আবার দেখো, টেনে একটু কষ্ট করে দেখো, একবার বুঝে ফেললে আর কখনো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তারপর আমাদের কি আছে? তারপর আমাদের 3টা সৃজনশীল প্রশ্ন আছে, তোমাদেরকে দেখাবো যে এই চ্যাপ্টার থেকে কী কী সৃজনশীল প্রশ্ন আসে, আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, প্রথমত বলছে মূল কাকে বলে। আচ্ছা, মূল কাকে বলে এটা তো আশা করি তোমরা মুখস্থ করে নিবা, তোমাদের বইয়ের মধ্যে আছে মূল কাকে বলে, এটা মুখস্থ করে নিও। ঠিক আছে, এটা আমার পড়ানোর কিছু নাই। আচ্ছা, তারপর বলছে স্থূল সংকেত আণবিক সংকেতের মধ্যে পার্থক্য বলতে কি বুঝো? স্থূল সংকেত আণবিক সংকেত গাইডের মধ্যে সুন্দর করে পার্থক্যগুলো দেওয়া আছে, মুখস্থ করে নিবা। ঠিক আছে, আর মুখস্থ না করলেও সমস্যা নেই, বানায় বানায় লিখে দিবা, হয়ে যাবে। উদ্দীপকের দ্রবণ থেকে কি বলছে? একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার শতকরা সংযুক্তি বের করো। বলছে এই দুটা দ্রবণ কি আছে? একটা দ্রবণ আছে 4 গ্রাম HCl। ঠিক আছে, কত ml? 100 ml। এটা আমার একটা পাত্র, আমার আরেকটা পাত্র হলো, সেটার মধ্যে কি আছে? 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কি আছে? আর হইলো আমার 100 ml দেওয়া আছে। কত ml? 100 ml। ঠিক আছে, বলছে দুটোটা কী করা হয়েছে? মিক্স করা হয়েছে। তাহলে মিক্স করলে আমরা কি এটা নতুন একটা পাত্র পাবো? ওই পাত্রের তাহলে বলো দেখি, এই পাত্রের মধ্যে কী করেছে? দুটাই ঢালা হয়েছে। দুটা ঢাললে কী হবে? এখন আয়তনটা কত হয়ে যাবে? 200 হয়ে যাবে না? এই যে এখন কত হয়ে যাবে? 200 ml। ঠিক আছে, আর দেখো 4 গ্রাম আর এটা, এই দুটো কি এখন মিক্স করবে না? তার মানে HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কী হবে? এখন বিক্রিয়া হবে, তাই না? তার মানে HCl প্লাস কি সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তোমাদেরকে আমি যখন পঞ্চম অধ্যায় পড়াবো তখন আমরা দেখবো কীভাবে অনেক বড় বড় বিক্রিয়া আমরা সলভ করতে পারি। দেখো এখানে আমরা কি জানি? ক্লোরিনটা মাইনাস, এখানে কি হাইড্রোজেনটা কি প্লাস, তাই না? এখানে সোডিয়ামটা কি প্লাস, হাইড্রোক্সাইডটা কি মাইনাস। তাহলে আমরা জানি প্লাসের সাথে কে বিক্রিয়া করে? মাইনাস বিক্রিয়া করে। আর মাইনাস সাথে কে বিক্রিয়া করে? প্লাস বিক্রিয়া করে। তাহলে সোডিয়ামের সাথে কে যাবে? ক্লোরিন। তাহলে কী হবে? সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আর হাইড্রোজেনের সাথে OH গিয়ে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে, রাইট? এই যে আমার সোডিয়াম ক্লোরাইড আর কি উৎপন্ন করছে? পানি উৎপন্ন করছে। এখন বলছে এই যে লবণটা পাওয়া গেছে, লবণের মধ্যে কি করো? তার শতকরা সংযুক্তি বের করা। আচ্ছা, লবণটা কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের শতকরা সংযুক্তি বের করা যাবে নাকি যাবে না? সোডিয়াম ক্লোরাইডে কী কী আছে বলো তো দেখি? সোডিয়াম আছে আর কি আছে? ক্লোরিন আছে। তো শতকরা সংযুক্তির সূত্রটা কি ছিল জানি? হ্যাঁ, শতকরা সংযুক্তির সূত্রটা ছিল কি ছিল? মৌলের ভর একটু মৌলের সংখ্যা ডিভাইড বাই টোটাল যে সংখ্যাটা। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের ভর কত বলতে পারবো? আণবিক ভর কত? সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর হলো, সোডিয়াম হলো কত? 23, আর ক্লোরিনের কত? 35.5। তো দুটোকে যোগ করো, যোগ করলে কত আসে? সোডিয়ামের হলো 23 প্লাস ক্লোরিনের হলো 35.5, কত আসে আমার? 58.5। কত আসে? 58.5। তাহলে সোডিয়ামের যদি আমরা বের করতে চাই, তাহলে সোডিয়ামের আমরা জানি শতকরা সংযুক্তির সূত্রটা কি ছিল? পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা। পারমাণবিক ভর কত? সোডিয়াম পারমাণবিক ভর কত? 23। পরমাণু সংখ্যা কয়টা পরমাণু আছে এখানে? একটা পরমাণু আছে, তাই না? তাহলে 1 ইন্টু কত? 100 ডিভাইডেড বাই কত? মোট পারমাণবিক ভর। মোট পারমাণবিক ভর কত? 58.5 ইন্টু কত? এত পার্সেন্ট, তাই না? এত পার্সেন্ট। আচ্ছা, এত পার্সেন্ট। এবং ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি ভর কত? 35.5 ইন্টু কয়টা? একটা। আর কত? 100% ডিভাইড বাই কত? 58.5। তাহলে দুটো ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে কত আসবে? এটা ক্যালকুলেট করলে আসবে 23 ইন্টু 1 ইন্টু 100 ডিভাইড বাই কত? আচ্ছা, উপরে একটা 100 হবে, ডিভাইডেড বাই কত? 58.5। কত আসছে? আসে 39.32। আচ্ছা, বলো তো এটা কত আসবে? দুটো মূল্য যদি 100 হয়, তাহলে 100 থেকে বিয়োগ করলে তো আমার বাকিটা আনসার চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা কইরা দেখে দাও, কইরা দেখি কত আসে। 35.5 ইন্টু কত? 100 ডিভাইড বাই 58.5 কত আসে? আসে 60.68। ঠিক আছে, তুমি যে 100 থেকে এটা বাদ দিতে, তাহলে দেখবা এটা আসে। দেখো 100 থেকে বাদ দেই, 100 মাইনাস 39.32 কত আসছে? এই দেখো 60.68। দেখছো
60.68। দেখছো কত সহজ এই ম্যাথগুলা, কত সহজ দেখছো, পরীক্ষায় আসছে এগুলো, ঠিক আছে। উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান কিনা, মোলারিটি মানে কি, মোলারিটি মানে হইলো এস, এস বের করতে হবে দুইটার। আচ্ছা এখানে কি দেওয়া আছে, এখানে আমার ডব্লিউ দেওয়া আছে, এখানে যৌগ দেওয়া আছে, তাই না, তাহলে আণবিক ভর বের করা যাবে কিনা, অবশ্যই যাবে। এটা আণবিক ভর কত হবে 36.5, তাই না, আর 100 ml, তাহলে আমরা কি জানি এস ইকুয়াল টু কি ডব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই কত এম ইন্টু ভি, তাই না, এম ইন্টু ভি, এই সূত্র ইউজ করবা, এখানে আনসারটা চলে আসবে, ঠিক আছে। তারপর এই দ্রবণের ক্ষেত্রেও কি সেম জিনিস না, এটার আণবিক ভর কত হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের হলো 23, অক্সিজেনের কত, অক্সিজেনের 16, আর হাইড্রোজেনের কত 1, কত হবে মনে হয় 40 আসার কথা, 40 মনে হয় আসার কথা, 23 প্লাস 16 প্লাস 1, হ্যাঁ 40, কত আসে 40। তাহলে এটা বসাই ভাই সূত্রের মধ্যে বসাইলে দুটা দেখবা দুটার মোলারিটি সমান আসে কিনা, এটাই বলছে। তাহলে এটা কি খুবই কঠিন কোয়েশন, কঠিন কোয়েশন কেন বলো, একদম সহজ কোয়েশন, একদমই সহজ কোয়েশন, আমরা যা পড়ছি এর মধ্যে থেকে আসতেছে, অবশ্যই আসতেছে, একদম সহজ। পরে কোয়েশনটা বলছে আণবিক সংকেত কাকে বলে, এটা পারবা। তারপর স্থূল সংকেত আণবিক সংকেতের মধ্যে দুইটা পার্থক্য, এটা পারবা। যৌগটির শতকরা সংযুতি, শতকরা সংযুতি কেমন বের করে বলছে, যৌগটার নাম কি, যৌগটা বলছে 180 ভর বিশিষ্ট একটা যৌগের এম হইল, আচ্ছা এম এর একটা যৌগের নাম হইলো এম, যৌগের নাম কি এম। আচ্ছা এখানে যৌগের ভর ডিরেক্টলি মানে যৌগের নামটা ডিরেক্টলি দেওয়া নাই, বলছে এই যৌগের 6.75 মানে 6.75 এই গ্রামটাকে বিশ্লেষণ করে কত গ্রাম কি পাইছে, পাইছে 0.45 গ্রাম কি হাইড্রোজেন পাইছে, 2.7 গ্রাম কি পাইছে, 2.7 গ্রাম পাইছে কার্বন, এবং 3.6 গ্রাম কি পাইছে, 2.6 গ্রাম পাইছে অক্সিজেন। বলছে শতকরা সংযুতি বের করো, শতকরা সংযুতি কেমন জানি বের করে, শতকরা সংযুতি বের করে মৌলের ভর, তার মানে এখানে কতটুকু ভর আছে, এখানে আছে 0.45 ইন্টু কত সংখ্যা, কয়টা সংখ্যা আছে এখানে, সংখ্যা দেওয়া আছে, সংখ্যা দেওয়া নেই, তার মানে এখানে একই ধরতে হবে, কত ধরতে হবে 1 ইন্টু কত, ইন্টু 100% ডিভাইডেড বাই, তার টোটাল ভর কত, টোটাল ভর কত এটা না, এই যেটা, ঠিক আছে, এই যে ভর এটা কিন্তু এখানে টোটাল আমার এম যৌগের আণবিক ভর, ঠিক আছে। এখানে আণবিক ভর ধরলে হবে না, যতটুকু বলছে আমাকে ততটুকু নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তোমাকে যেমন বলি যে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তুই শতকরা সংযুতি বের করো, তো তুমি কার্বন ডাইঅক্সাইডের কি ওই 44 ভর নিবা না, যতটুকু ভরবে তোমাকে ততটুকুই নিতে হবে, ঠিক আছে। তো 6.75 বলছে, তাহলে তুমি এখানে কি করবে, 0.45 আছে হাইড্রোজেন, তার মানে কি করবা 6.75 দ্বারা কি করে দিবা ভাগ করে দিবা, যেটা পার্সেন্ট আসবে ওটা আমার হাইড্রোজেনের শতকরা সংযুতি। তারপর কার্বনের ক্ষেত্রে কি হবে সেম, 2.7 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 6.75, ঠিক আছে, এটা যে আসবে এটা আমাদের এই পার্সেন্ট। তারপর এই দুটো যোগ করে 100 থেকে বিয়োগ করলে পারো, আবার কি করতে পারো 3.6 ইন্টু কত 100% ডিভাইডেড বাই কত 6.75 ইকুয়াল টু কত আমাদের এটা। তিনটা সলভ করবা, আনসার চলে আসছে, শেষ। তাও বলছে উক্ত ভরসমূহ ব্যবহার করে এম যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আর তুমি কি এখান থেকে আণবিক ইয়াটা স্থূল তুমি কি এখান থেকে কী বের করতে পারবা, শতকরা সংযুতি বের করতে পারছো, শতকরা সংযুতি থেকে তুমি কি স্থূল সংখ্যা যেতে পারবা, শতকরা সংযুতিগুলো কী করবা তুমি তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা, কী করবা পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা, ভর থেকে ভাগ করলে কী হবে কিছু মান পাবা, ওই মানগুলো আমাদের সবচেয়ে ছোটো জিনিসটা ওটা দ্বারা আবার ভাগ করবা, তারপর যে মানগুলো ভ্যালুগুলো বসাবা ওটা কী পাবো, ওটাতে পাবো আমরা স্থূল সংকেত পাবো, কী পাবো স্থূল সংকেত। স্থূল সংকেতের সাথে আমরা কী গুণ করবো এন গুণ করবো, এন এর মানটা জানি কেমনে বের করে, এন এর মান হইল আমাদের আণবিক ভর কত 180, আণবিক ভর ডিভাইডেড বাই কি স্থূল সংকেতের ভর, ওই যে স্থূল সংকেত যে বের করবা স্থূল সংকেতের ভর বসাই দিবা, এন এর মান পাওয়া যাবে, এন এর মানটা ওই স্থূল সংকেতে বসাই দিবা, আমার আনসার চলে আসবে। এটা খুব বেশি কঠিন ম্যাথ না, একদম সহজ। আচ্ছা তারপরে কি আছে, এটা খুবই একটু ভয়ঙ্কর টাইপের কোয়েশন, মানে দেখা যাইতেছে না আর কি, এই জন্য ভয়ঙ্কর বললাম, বাট এটা আনসারটা খুবই সহজ। কার্বন দেওয়া আছে কয় পার্সেন্ট 40%, হাইড্রোজেন দেওয়া আছে কয় পার্সেন্ট, হাইড্রোজেন দেওয়া আছে 6.67%, তারপর অক্সিজেন দেওয়া আছে কত পার্সেন্ট 53.33%, এবং আণবিক ভর দেওয়া আছে কত, আণবিক ভর দেওয়া আছে 180, ঠিক আছে। এখন কোয়ার খতমটা পড়বা, বলছে উদ্দীপকের উল্লিখিত যৌগগুলো শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত নির্ণয় করো। আহা অনেক বড় ম্যাথ তাই না, শতকরা সংযুতি থেকে আণবিক ভর কেমনে বের করে, এগুলোকে প্রত্যেকটা কী করবা তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা, এটা কত 12 দ্বারা ভাগ করতে হবে, 1 দ্বারা ভাগ করতে হবে, কী দ্বারা ভাগ করতে হবে 16 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে ভাগ করার পর কী হবে, এর মধ্যে সবচেয়ে ছোটো যে আনসারটা আসবে চলো একটু দেখি, 40 ভাগ কত 12 কত আসে 3.33, আচ্ছা এটাকে কত আসবে 6.67 ডিভাইডেড বাই কত 1, তাহলে কত আসবে 6.67, আচ্ছা তারপর 53.33 ডিভাইডেড বাই কত 16 কত আসে, আসে হলো 3.33, সবচেয়ে ছোটো কোনটা এটা, তাহলে এটা দ্বারা আবার ভাগ করতে হবে। কার্বন কত আছে 3.33, এটি আবার কত দ্বারা ভাগ করতে হবে 3.33 দ্বারাই ভাগ করতে হবে, কত হবে 1 হবে। হাইড্রোজেন কত
আচ্ছা এটা কত হবে, এটা হাইড্রোজেন হবে তাই না? হাইড্রোজেনের কত আছে 6.67 ডিভাইডেড বাই কত 3.33, কত আসবে? এটা আসবে 2। আর অক্সিজেনের কত আসবে? অক্সিজেনের হিসাব করে দেখবা 3.33 কে 3.33 ভাগ করলে 1 আসবে। তাহলে স্থূল সংকেত কত? স্থূল সংকেত হলো CH2O। CH2O, এই যে কার্বনে 1, হাইড্রোজেন 2 আর অক্সিজেন কত 1। এটা আমাদের কি স্থূল সংকেত। কি সংকেত? স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেতের ভরকে বের করতে পারবো নাকি পারবো না? এর ভরটাকে আমরা বের করবো। কার্বনের ভর কত 12 প্লাস হাইড্রোজেনের ভর কত 2টা হাইড্রোজেন, তাহলে হবে 2। অক্সিজেন কত 16। তাহলে যোগ করো 12 যোগ 2 যোগ 16, তাহলে কত আসবে? 30 আসবে। এই যে 30। আমরা জানি এন এর মান কেমনে বের করে? এন এর মান মানে হলো আণবিক ভর ডিভাইডেড বাই কি স্থূল সংকেতের ভর। আমি দেখো ক্লাসে বারবার বলতে এই সূত্রগুলো যেন তোমাদের একদম মুখস্থ হয়ে যায়। তা আণবিক ভর ডিভাইডেড বাই কি স্থূল সংকেতের ভর, তাহলে কত হবে জানো? 3 আর 3 কাটা, এন কত হবে 3 দিয়ে কাটলে হবে 6, ঠিক আছে? তো এই এন এর মানটা কই বসাবা? স্থূল সংকেতের সাথে বসাই দিবা, ঠিক আছে? CH2O এর সাথে কত বসাবা? 6 বসাই দিবা, ঠিক আছে? তাহলে 6 দ্বারা সবগুলোকে গুণ করে দাও, তাহলে কত হবে? C6H12O6। এটা আমাদের পরিচিত নাকি পরিচিত না? এটা কার সংকেত? এটা আমাদের গ্লুকোজের সংকেত, তাই না? এটা আমার কার সংকেত? গ্লুকোজের সংকেত, তাই না? আচ্ছা তাহলে বুঝতে পারছি ম্যাটটা। আচ্ছা এখন বলছে উপরের উল্লিখিত সূত্রের সংযোগ থেকে স্থূল সংকেত। আচ্ছা বলছে, এখানে বলছে শতকরা সংযোগ থেকে তুমি যে স্থূল সংকেতটা বের করছো এর নিয়মগুলো লিখবার লাগে। আচ্ছা নিয়মগুলো লিখতে পারবো না, প্রথমে আমরা কী করবো? আর শতকরা সংযোগ থেকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। উক্ত ভাগফলগুলো থেকে যে প্রাপ্ত যে ভাগফলগুলো পাইছি সেগুলো থেকে সবচেয়ে ছোট যে ভাগফল সেটা দ্বারা আবার ভাগফলগুলো কী করতে হবে? ভাগ করতে হবে। ওই ভাগ করার পর ভাগফলগুলো যে আসবে ওইটাকে আমরা কী করব? আমাদের প্রত্যেকটা মৌলের নিচে বসাইলে আমরা কী পেয়ে যাব? স্থূল সংকেত পেয়ে যাব। তারপর আমরা এন এর মান বের করতে হবে। এন এর মান বের করার সূত্র হলো আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। বসাই দেবা, বসানোর পর কী করবা? যেই ভ্যালুটা পাবা ওইটা কী করবা? স্থূল সংকেতের নিচে বসাই দিবা, তাহলে আমরা কী পেয়ে যাব? আমাদের আণবিক ভর পেয়ে যাব। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার লেকচার। ভাইয়েরা এখন বলো তোমাদের কাছে চ্যাপ্টারটা কেমন লাগছে? খুব বেশি কঠিন লাগছে? বুট কোয়েশন পর্যন্ত দেখাই দিলাম, আর তো মনে হয় না কোনো প্রবলেম থাকার কথা। একদম সহজ না চ্যাপ্টারটা, খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং স্টুডেন্ট এই চ্যাপ্টারটা খুবই ভয় পায়, কিন্তু আমি দেখাই দিলাম চ্যাপ্টারটা আসলে এতটা কঠিন না, খুবই সহজ। জাস্ট কী দরকার? একটু ডেডিকেশন দরকার, তাই না? একটু ভালো করে পড়ালেখা করবা। বারবার আমি একই কথা বলি, ভালো রেজাল্ট করতে হবে। কী করতে হবে? ভালো রেজাল্ট করতে হবে। সবাইকে দেখাই দিতে হবে যে দেখো আমিও পারি, আমার ভিতরে এই পটেনশিয়ালটা আছে, আমার ভিতরে শক্তিটা আছে যে আমি যে কোনো কোয়েশন দেখ না কেন আমি আনসার করতে পারবো। ঠিক আছে ভাইয়ারা? আমি তোমাদের মামুন ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, এবং আমি পুরোপুরি ডিটারমাইন্ড তোমাদের জন্য আমি কিছু একটা করার। তোমরা আমাকে সেই সুযোগটুকু দিবা, জাস্ট আমাকে একটু ইন্সপায়ার করবা। কীভাবে ইন্সপায়ার করবা? তোমরা আমাদের যে চ্যানেলের ভিডিওগুলো আছে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, ঠিক আছে? এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই আমরা একটু স্যাটিসফ্যাকশন পাবো। আমরা চাই তোমরা শুধুমাত্র তোমরাই A+ না পাও, যেন সবাই মিলে A+ পাও, ঠিক আছে? সবাই মিলে যদি A+ পাও আমরা নিজেরাও একটু প্রাউড ফিল করবো আমাদের পড়ালেখা শিখে তোমরা A+ পাইতেছো, ঠিক আছে ভাইরা? ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়ের অনেক ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।